আসসালামু আলাইকুম, শুভরাত্রি। বাই বাংলা আয়োজিত লাইভ সাপ্তাহিক বিজ্ঞান আড্ডার আজকে পর্ব 5। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সাপ্তাহিক এই অনলাইন আড্ডায় থাকছে বিজ্ঞান ভিত্তিক আলোচনা, সমাজের পরিবর্তনে বিজ্ঞানের অবদান, নতুন নতুন আবিষ্কার, স্বাস্থ্য ও প্রযুক্তি নিয়ে আলাপ এবং বিশ্ববিখ্যাত বাঙালি বিজ্ঞানীদের পথ চলার গল্প। একটি সুখবর হলো, আপনি নিজে চাইলেও আমাদের সাথে বিজ্ঞান আড্ডার ভলেন্টিয়ার, অতিথি কিংবা বায়ো বাংলার ইন্টার্নশিপে যুক্ত হতে পারেন। তার জন্য আপনাকে contact.biobangla@gmail.com এ সিভি এবং মোটিভেশনাল লেটার পাঠাতে হবে। আজকের পর্বের আলোচ্য বিষয় হচ্ছে পিঠাছড়া, প্রকৃতি সংরক্ষণের নীরব বিস্ময়। আমাদের এই ভিন্নধর্মী এই পর্বে আমরা প্রকৃতি সংরক্ষণের বাস্তব প্রয়াস ও মাঠ পর্যায়ে অভিজ্ঞতা নিয়ে এক অনুপ্রেরণামূলক যাত্রা সম্পর্কে জানব। আমাদের আজকের পর্বে অতিথি হচ্ছে মাহফুজ রাসেল, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, পিঠাছড়া বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ উদ্যোগ। এছাড়া আজকে এই পর্বে আমি হোস্ট হিসেবে আছি, আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এবং এই পডকাস্টটা ডিজাইনে যিনি পেছন থেকে ভূমিকা রেখেছেন, ডিজাইনে সাদিয়া ইয়াসমিন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে, আপনি বলতে পারেন। আচ্ছা, আমি ভালো আছি, ধন্যবাদ আমাকে তোমাদের এই আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আর আশা করি তোমাদের অনেক প্রশ্ন থাকবে, আর আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই, আপনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন আপনার অনেক ব্যস্ততম সময়ের মধ্যে। আমরা একদম প্রথম থেকে আপনার শৈশব কৈশোরটা কেমন ছিল এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। আমি যদি শৈশব কৈশোর তো আসলে অনেক দৃষ্টিকোণ থেকে দেখা যায়। যদি আমি আমার কাজের মধ্যে দিয়ে দেখি, ইন্সপিরেশন যদি আমি খুব ছোটবেলায় বাবার চাকরির সুবাদে এই ঢাকা থেকে পটুয়াখালী যাওয়া হয়েছিল। এখানে আমি প্রায় 3-4 বছর ছিলাম ছোটবেলায়। আমার মনে হয় কি আমার প্রকৃতির হাতে খড়িটা ওই পটুয়াখালীতে ছিল। কারণ আমরা সেই আমলে তোমার যে কোনো বাড়ির আশেপাশে একটা দুইটা পুকুর থাকতো, অনেক জংলা থাকতো, অনেক গাছপালা থাকতো, ফলমূলের গাছপালা বা এমনি জংলা থাকতো। তো আমার দেখা যায় বেশিরভাগ সময় আমি পড়াশোনার বাইরে, স্কুলের বাইরে যে সময়টা পেতাম, আমি ওই তোমার আমি ওইসব পোকামাকড় বা গাছপালা বা ওই ধরো এই মৌমাছি বা পুকুরে সাঁতার কাটা, হাবুডুবু খাওয়া। আর এমন ছিল তখন, ওই যে গোসল করতে গেলে দেখা যেত, মানে সাঁতার কাটতে গেলে পায়ের সাথে কচ্ছপ লাগতো, অনেক ইয়ে থাকতো, সাপ টাপ মাঝে মাঝে দেখা যেত, ধরা সাপ দেখা যেত, বা কাশবন, এই ধরনের আমাদের আমাদের মানে আমার যেটা আমার বেড়ে ওঠা এভাবে হয়েছে। তো আমার মনে হয় যে আমি এখন যা, তার পিছনে ওর একটা ভালো অবদান আছে। সেই ছোটবেলার এই সময়গুলো কত, মানে পটুয়াখালী 3-4 বছর। তারপর তো ওখান থেকে কুমিল্লা আসা। হ্যাঁ, কুমিল্লা বা ভিন্ন ধরনের প্রকৃতি ছিল। তখন আমি আরো বড় হয়ে গেছি। তবে আমার কাছে সবসময় মনে হয় যে আমার ছোটবেলায় এই পটুয়াখালী যাওয়াটা আমার জন্য, এই মফস্বল শহরে বেড়ে ওঠাটা আমাকে বেশ মানে প্রকৃতির প্রতি মায়া তৈরি করছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। হ্যালো। জি ভাইয়া। ভাই, আপনি ম্যানচেস্টারে পড়ালেখা করেছেন, বাংলাদেশে পড়ালেখা শেষ করে ম্যানচেস্টারে গিয়ে পড়ালেখা করেছেন। তো আপনার পড়ালেখার জার্নিটা মানে কেমন ছিল, ম্যানচেস্টারে কেমন ছিল দিনগুলো? হ্যাঁ, এই সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতেন। আমার আসলে ম্যানচেস্টার যাওয়ার একটা কারণ, আমি তোমাদের একটু পিছ থেকে আসি। পিছন থেকে আসাটা এরকম, আমি একটা সময় যখন ওই সমাজ বলো বা পরিবার বলো, তাদেরকে একটা প্রমাণ করতে হয়, প্রুফ করতে হয় যে আমি আমি কেরিয়ার করতে পারি বা কিছু একটা করতে পারি, এমন প্রুফ করার জায়গা থাকে। তখন একটা সময় আমার মনে হলো যে আমি ফ্যাশন ইন্ডাস্ট্রি থাকবো, কারণ ওইখানকার কেরিয়ারটা খুব ভালো। তাই আমি করলাম কি, এই বাংলাদেশে আমি ফ্যাশন ইন্ডাস্ট্রি চাকরি শুরু করলাম। সেই 2000 সালের কথা, যখন আমার এমবিএ শেষ হলো। এমবিএ শেষ করে যখন
বা আমার কিন্তু তবে হলো কি আমি যখন চাকরি করতেছি আমার একটা ইচ্ছা ছিল, দেখতাম যে বিদেশ থেকে বায়াররা আসতো এবং তাদের দেখতাম যে বেশ ভালো একটা ক্যারিয়ার। তো আমার ইচ্ছে হলো যে না আমিও বায়ার হব, কিন্তু বায়ার হতে হলে তো আমাকে বাইরে যেতে হবে, বাইরে গিয়ে পড়াশোনা করতে হবে। সেই সূত্রে আমার কিন্তু ম্যানচেস্টার যাওয়া, সেখানে গিয়ে আবার একটা মাস্টার্স করা ফ্যাশনের উপরে। মাস্টার্স করে আমি এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটা ক্যারিয়ার করেছিলাম। আমি ছিলাম হচ্ছিল যে আমি আই ওয়াজ অলমোস্ট লাইক এক ডাইরেক্টর। 4 সাড়ে 4 বছরের মধ্যে প্রায় কোম্পানি ডাইরেক্টর মতো হয়ে গেছিলাম আর কি। হুম। তখন লাইফটা একটু ডিফারেন্ট ছিল, তখন ছিল খুব মেটেরিয়ালিস্টিক লাইফ। আমি ধরো বিভিন্ন ধরনের প্যারিস ফ্যাশন শো, লন্ডন ফ্যাশন শো, এই টোকিও, বিভিন্ন জায়গায় মিলান ফ্যাশন শো, এগুলোতে ঘুরে বেড়াই। হ্যাঁ, খুব লাক্সারি একটা লাইফ ছিল। যদিও তখন আমার একটা প্রশ্ন মনে মনে সবসময় জাগতো যে আমি যেগুলো করতেছি মানুষকে যে মেটেরিয়ালিস্টিক বানাচ্ছি, কারণ আমার দ্বারা অনেক মানুষ কি হচ্ছে জিনিসপত্র কিনতেছে, মেটেরিয়ালিস্টিক হচ্ছে। ফ্যাশন ইন্ডাস্ট্রি বলো বা অন্য এই ধরনের যে প্রোডাক্ট বেসড যে লাইফ, এই লাইফের দিকে মানুষ যাচ্ছে। আমার মনে হচ্ছিল যে আমি এটা আসলে ভালো কাজ করছি না, আমার তো আসলে এটা তো পরিবেশের জন্য ক্ষতি হচ্ছে। এরকম একটা জিনিস খুব ভিতরে ভিতরে বেশ শেষের দিকে, বিশেষ করে লাস্ট 1 বছর ধরে ক্যারিয়ারের আমার মনে হচ্ছে না আমার তো আমাকে বেশ তাড়া তাড়া করতো পিছন থেকে। তো সেই একটা সময় সিদ্ধান্ত নিলাম না আমি সব ছেড়ে দিব, এগুলো ছেড়ে দিব, এই ক্যারিয়ারটা ছেড়ে দিব, আমি একটু মানে সাধারণ জীবন দিকে, যে সাস্টেনেবল, নিজের উপরে নিজে চাষবাস করে খাওয়া বা নিজে ঘরবাড়ি বানানো, নিজের মতো করে অল্প পরিসরে থাকা, যে লিস্ট কার্বন ফুটপ্রিন্ট রেখে পৃথিবীতে কিভাবে চলা যায় ওটা চলবো। তো প্রায় 4.5 বছর পরে আমি করলাম কি আমার ক্যারিয়ারটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমার যেটা প্রথমে করতে হলো, প্রথমে আমি যেটা করলাম সেটা ছিল আমার মোটামুটি আমার 2/3 পজিশন যা ছিল, যেমন ধর গাড়ি বা আমার ধরো হোম থিয়েটার, এই সেই বাড়িতে থাকে না অনেক গ্যাজেট, এই সেই কাপড় চোপড় জামা কাপড় অনেক কিছু থাকে না, 2/3 আমি দান করে দিলাম। হ্যাঁ, মানে উইদিন এ উইক আমার মোটামুটি 2/3 সবকিছু নাই হয়ে গেল। যে যার মতো আমি দিয়ে দিলাম, ওয়েবসাইট দিয়ে দিলাম, মানুষ এসে সব নিয়ে গেল। তো যেটা হলো প্রথম দিকে একটু কষ্ট ছিল, হ্যাঁ গাড়িতে চড়া থেকে প্রথম করে গাড়িতে না চড়া, এটা একটু কষ্ট ছিল, কিন্তু আমার নিজেকে খুব মনে হচ্ছে ভার মুক্ত মনে হচ্ছিল, যে আমার শোল্ডারে ভারটা কমে গেছে। এবং সেইটা থেকে তখন আমি করলাম হাঁটা শুরু করলাম, প্রচুর হাঁটতাম। তারপরে আস্তে আস্তে করলাম কি ভাবলাম যে সাইকেল কিনলাম, সাইকেল কিনে সাইকেলিং করা শুরু করলাম। হ্যাঁ, পাশাপাশি আমি জীবনে যেটা করলাম যে আসলে আমাকে এখন সাস্টেনেবল জীবন শিখতে হবে। কাছে আমাকে অনেক জীবনে নিজের উপর 100% ডিপেন্ডেন্সি কিভাবে করা যায়, যে অর্থ অর্থটা খুব জরুরি না, অর্থটা জরুরি অবশ্যই, কিন্তু লিস্ট মিনিমাম ইউজেজ কিভাবে আর মিনিমাম কার্বন ফুটপ্রিন্টে কিভাবে জীবনযাপন করা যায়। তো ভালো, কি কি অনেক কিছু শিখতে হবে আমাকে, হেলথ তো ভালো রাখতেই হবে। তারপরে মনে করো চলাচলের জন্য আমি সাইকেল ব্যবহার করলে আমার বা হাঁটলে আমার কার্বন ফুটপ্রিন্ট কম হবে। আমি যদি চাষবাস শিখি সেখানে আমি নিজেরটা নিজে করে খেতে পারবো। হ্যাঁ, আমার ডিপেন্ডেন্সি সুপার মার্কেটের উপর হবে না বা অন্য লাইফের অন্যদের উপর ডিপেন্ডেন্সি কমে যাবে। তারপরে কিভাবে বাড়ি করতে হয়, সাস্টেনেবল হোম গুলো কিভাবে করতে হয় সেগুলো করা শিখলাম। আমি ওয়ার্ল্ডের বিভিন্ন তখন ঘুরে 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 বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে অবশ্য বেশিরভাগ সময় আমি এসে ঘুরেছি হিচাইকিং অথবা সাইক্লিং করি। হুম, প্লেন টেনে চড়তাম, কিন্তু চেষ্টা করতাম যে ইউরোপে আমি বেশিরভাগ সাইক্লিং করে বা হিচহাইকিং করে যাও। আর হলো ব্যাকপ্যাকিং, মূলত ব্যাকপ্যাকিং আর কি। আমার একটা ব্যাকপ্যাক থাকতো, ওখানে আমার টেন্ট থাকতো, আমার একটা ছোট চুলা থাকতো। হুম, আমি যেখানে কিছুটা বাজার পেলে কাঁচা কিছু শাকসবজি কিনে তো ওটা রান্না বান্না করে খেয়ে ফেলতে পারতাম যে কোনো জায়গায়। যে কোনো জায়গায় আমি তাঁবু খাটাতাম, যেখানে তাঁবু খাটানো যায় তাঁবু খাটাতাম, বা যেখানে খাটানো যায় না সেখানে আমি কোনো থেকে এভাবে চলতাম। আর আমি বিভিন্ন এই ধরনের ইউরোপে বিভিন্ন স্মল কমিউনিটি আছে যেখানে মানুষজন খুব আর্থি লাইফ লিড করে বা লিস্ট কার্বন ফুটপ্রিন্টের এরকম মানুষ আছে। তো ওদের সাথে আমার দেখা হলো, বিভিন্ন প্রজেক্টে আমি মানুষ ভলান্টিয়ার করলাম। বিভিন্ন জীবন চলার জন্য যা যা দরকার মৌলিক চাহিদাতে ওগুলো শিখলাম, যেমন হার্বাল মেডিসিন থেকে শুরু করে অনেক কিছু শিখলাম। এইভাবে আমার চলতে থাকলো বেশ লম্বা সময়। তারপরে আমি আরো ইয়ে করার জন্য এর বাইরে অবশ্য আরো ইয়ে যে করতাম, যেমন আমি প্রচুর হাইকিং করতাম, ক্লাইম্বিং করতাম, বিভিন্ন দেশে, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এবং আফ্রিকা, সাউথ আমেরিকা, তারপরে ইউরোপ, বিভিন্ন দেশে আমি গিয়ে গিয়ে মাউন্টেনিং করতাম। এটা আমার একটা শখ হিসেবেই ছিল। পরবর্তীতে আমি বুঝলাম যে আসলে এই যেমন আমার এভারেস্টের চূড়াও খুব ওঠার ইচ্ছা ছিল একটা সময় আর কি। যখন আমি কিলিমাঞ্জারো মানে কিলিমাঞ্জারো চূড়ায় উঠলাম, ওটা আমি নেচার দেখার জন্য গেছিলাম ওখানে,
এখন কিন্তু পরে ভাবলাম যে না আমার তো ক্যাপাসিটি আছে, আমি এভারেস্টে চলে উঠতে পারবো। কিন্তু হঠাৎ দেখলাম যে না এটা আসলে খুবই কমার্শিয়াল একটা ব্যাপার। সেই সেই সেম কমার্শিয়াল এবং হিমালয়টাকে নষ্ট করা হচ্ছে, বা এই প্রচুর মানে ওয়েস্ট ফেলে দেওয়া হচ্ছে। মানে আসলে এভারেস্টে উঠতে গিয়ে মানুষ আসলে বুঝতে পারছে না, কিন্তু অনেক পরিবেশ নষ্ট হচ্ছে। তখন আমি ভাবলাম যে না, এই ধরনের কোনো কমার্শিয়াল হিল মাউন্টেন গুলোতে আমি আর চলবো না। সেখান থেকে আমি বন্ধ করে দিলাম, না কোনো কমার্শিয়াল মাউন্টেন চলবো না। তো এভাবেই চলতে চলতে একসময় মোটামুটি আমি অলমোস্ট এমন একটা লাইফ চলে গেলাম যে আমি অলমোস্ট জিরো মানিতে চলা শিখে গেলাম। এটা একটু হয়তোবা আমাদের সমাজে এখন বোঝা খুবই কষ্ট, জিরো মানিতে চলা গেলে। আমার মেন্টর ছিল, আইরিশ মেন্টর ছিল, যে জিরো মানিতে চলতো। উনি এখনো আছেন, আমার সাথে এখনো যোগাযোগ নেই, কিন্তু উনি আছেন, এখন বেশ বিখ্যাত। তখন এতটা মানুষ জানতো না, এখন ওর সময় অনেক মেন্টর আছে। ওনার কাছ থেকে ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। কিন্তু চলার পথে আমি প্রচুর মেন্টর পেয়েছি লাইফে। মেন্টরটা জরুরি। এই হলো আমার মোটামুটি গল্প আর কি, যে আসলে সাস্টেনেবল লাইফে দিয়ে কিভাবে আসা। থ্যাংক ইউ ভাই। সত্যি বলতে আপনার লাইফ থেকে আসলে আপনার দর্শন থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। ভাই আপনি বেশ মোটা অঙ্কের একটি বেতনে চাকরি করতেন, তো আপনার এই বিলাসী লাইফ ছেড়ে দেশে আসার এই যে আপনার চিন্তা ভাবনা, এই সিদ্ধান্ত নেওয়াটা কতটা কঠিন ছিল? এই দেশে আসার সিদ্ধান্তটা আসলে আমার ওইভাবে ছিল না। আমার দেশের সিদ্ধান্তটা, কারণ আমি এর মধ্যে অলরেডি আমার লাইফে একদম লিস্ট মিনিমাম কার্বন ফুটপ্রিন্ট বা মিনিমাম যে মানিতে আমি চলাফেরা চলছি। এবং আমি আর প্রায় আমার আসা কোনো ইউরোপ থেকে আসার বা ইংল্যান্ড থেকে আসার কোনো আমার প্ল্যান কখনোই ছিল না। আসছিল মূলত আমি একবার মানে শেষের দিকে যখন 2016-তে প্রথম দিকে যখন আসলাম দেশে, প্রতি বছর আসতাম বাবা মাকে দেখতে। দেখলাম যে বাবার শরীর প্রচন্ড খারাপ, প্রচন্ড সুস্থ। ভাবলাম যে না, বাবার টেক কেয়ার করা দরকার। তো আমি প্রায় 4 মাস বাবার টেক কেয়ার করছি। তখন বাবা 4 মাস পরে বাবা মারা। তো সেই সময় কেন জানি আমার মনে হলো যে আমার মায়ের কাছাকাছি থাকা দরকার। সেখান থেকে আমার সিদ্ধান্ত দেশে ফেরা। বরঞ্চ আমি বলব যে আমি দেশে এসে নষ্ট হয়েছি সামহাউ। মানে আমি আসলে এই যে মানে দেশে তো এই দেশে যতটা অর্থ দরকার, আমি দেখছি যে ইউরোপে তত অর্থ দরকার হয় না জীবন চালানোর জন্য। তো এখানে যে কাজ করতে গিয়ে আমি দেখলাম যে না, আমি আসলে বরঞ্চ আমার মধ্যে আমি যে পরিমাণ আসলে লিস্ট কার্বন ফুটপ্রিন্টে চলতে পারতাম, এখনো ততটা চলতে পারছি না। চলতে পারি নাই এখানে এসে। কিন্তু না, যেটা আমি আনন্দটা আমার জীবনে ছিল যে আমি কেন পাহাড় বেছে নিলাম। পাহাড় আসলে আমি বাছার আমার ইচ্ছে ছিল না। এরকম কোনো ইচ্ছে ছিল না। আমার ইচ্ছে ছিল দেশের আমি একটা জায়গায় থাকবো, একটু নির্জন, প্রকৃতি ঘেঁষা একটা জায়গা, যেখানে আমি নিজে চাষবাস করে খাবো, নিজে চলবো। অল্পতে আমার জীবনটা কেটে যাবে। হ্যাঁ? আর ঢাকার কাছেই হবে। ঢাকা চাইলেই মার কোনো অসুস্থতা কিছু হলে আমি মার কাছে চলে যেতে পারবো। এ ধরনের একটা প্ল্যান নিয়ে কিন্তু আমার দেশে আসা। তারপরে যেটা হলো যে খাগড়াছড়িতে আমি মানে এরকম ঘুরতে খুঁজতে এই জায়গাটা পেয়ে গেলাম খাগড়াছড়ি। ওখান থেকে পেয়ে তারপরে যেটা হলো যে আমি আসলে কখনো মানে ওইভাবে প্ল্যান করি। এখন যে এই কাজগুলা পিতাছড়া, এই যে আমরা ফরেস্ট এন্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন ইনিশিয়েটিভ বলি, এটা কিন্তু তখন এরকম কিছু ছিল না। এটা ছিল একটা জাস্ট আমার জীবনযাপন। তারপর ওখানে যাওয়ার পরে যেটা দেখলাম যে মানুষজন যেভাবে বন কাটছে, পুড়ছে, লগিং হচ্ছে, বিগ ফিল্ড এর জন্য যে পরিমাণ কাঠ চলে যাচ্ছে, এভাবে বন উজাড় হয়েছে, অথবা শিকারীরাও বন পুড়ে দেয়। প্রচুর শিকার হতো, প্রচুর যেটা আমরা পোচিং বলি হতো, ইভেন এই শিকার পাচার হতো, মানে বিভিন্ন প্রাণী পাচার হতো। এরকম অনেক কিছু হতে থাকতো। যখন এগুলো দেখতে থাকলাম, খুব খারাপ লাগতো, খুবই খারাপ লাগতো। দেখে ঘুমাতে পারতাম না। রাতকে রাত। কারণ সারা রাত দেখতাম যে বন পুড়তেছে। বন পোড়ার পর তারা গাছ কেটে নিয়ে যাচ্ছে। সারা রাত দেখা যাবে জিপের আওয়াজ হচ্ছে। তো এগুলো নেওয়া খুব কষ্ট করছিল। আর এভাবে বন্যপ্রাণী একটা দিন বারবার ধ্বংস হয়ে যাচ্ছে। বন্যপ্রাণী বলতে আমি যেটা বলবো, বন্যপ্রাণী কাছে আমার কাছে বলতে একদম ছোট একটা পোকা থেকে শুরু করে একদম রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত সবগুলোই বন্যপ্রাণী। ঠিক না? তাই তো। তো ওটা আমি আর মনে হচ্ছিল না আমার কিছু আমার অ্যাজ এ হিউম্যান বিইং আমার কিছু করতে হবে। তখনই আমি যে কাজ শুরু করলাম, যে অ্যাওয়ারনেস এর কাজ, বা সোশ্যাল অ্যাওয়ারনেস, সোশ্যাল এডুকেশন, সোশ্যাল হেলথ, তারপরে মানে অ্যানিমাল হেলথ, সবগুলা চিন্তা করা শুরু করলাম। এবং সেই হিসেবে কাজ করা শুরু করলাম। তারপর আস্তে আস্তে ওভার দ্য টাইম আমি অনেকগুলা জায়গাটাকে আরো বড় করলাম আস্তে আস্তে। বড় করতে এখন ধরো প্রায় 50 একর মতো জায়গা হয়ে গেছে।
বন হয়ে গেছে পুরোপুরি। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমাদের বনটা কেন একটা মডেল, এটার কারণ হচ্ছিল যে এই বনটা হচ্ছে কোনো ইন্টারভেনশন হয়নি, মানে নো ইন্টারভেনশন দ্য বেস্ট ইন্টারভেনশন, এই ফিলোসফিতে আমরা আগাইছি, আমি বেসিক্যালি চিন্তা করছি। তো অবশ্যই এর পরবর্তীতে অনেক বন্ধু বান্ধব আস্তে আস্তে অনেক পরিবার, ফ্যামিলি, ভাই বোন, মানে ভাই মা, হ্যাঁ, বা কাজিন অথবা বন্ধুরা বা পার্টনার, এরাও আসছে, এসে আস্তে আস্তে আমার সাথে যুক্ত হয়েছে। এটা ছাড়া আরো বড় হয়েছে, কাজের পরিধি আরো বাড়ছে, এই হলো অবস্থা। ধন্যবাদ ভাই, আসলে আমরা অনেক কিছু জানতে পারলাম। আপনাকে যারা ফলো করে তারা অবশ্যই জানে আপনি বন্যপ্রাণী এবং উদ্ভিদ নিয়ে কতটা জনসচেতনতামূলক কাজ করেন এবং তাদের রক্ষায় সবসময় অনেক বেশি ভূমিকা রাখেন। আপনার প্রকৃতির প্রতি যে এই গভীর টান, অনুপ্রেরণা, এই শুরুটা কিভাবে হয়েছিল সেটা সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন। মানে আপনি কিভাবে অনুপ্রেরণা পেলেন এই প্রকৃতি ভালোবাসা? অনুপ্রেরণাও সেই অনুপ্রেরণাটা ছোটবেলা থেকে, ছোটবেলা তো আর এইভাবে করিনি। ছোটবেলা আরো যে যেটা বড় করে একটা বাটারফ্লাই দেখলাম, হ্যাঁ, একটা ক্যাটারপিলার দেখলাম, সেটা দেখে তার এই ধরো রং, তার যে কিভাবে চলে, কিভাবে উড়ে, একটা ঘাস, একটা পাতা, একটা লতা কেন এইভাবে যায়, এগুলোতে কিছু প্রশ্ন তো ছিলই ছোটবেলায়। তখন তো এত কিছু ভাবিনি, এমনি ভাল লাগতো আর কি। বড় হয়ে তো স্বাভাবিক যেটা হয়, যখন মনে করো তুমি অনেক পৃথিবীতে অনেক দেখেছো, বিভিন্ন অঞ্চলের জঙ্গল দেখছো, তখন স্বাভাবিক একটা কষ্ট তো জাগবেই সারাক্ষণ, যে একটা লতা কেন এদিক থেকে ওদিক ঘুরে যায়, এদিক থেকে ওদিকে আসে না কেন, তার মধ্যে এনার্জি কি কাজ করে। তারপর ধরো অনেকগুলো প্রশ্ন জাগে যে আচ্ছা মাশরুমটা কেন হয়, মাইসিলিয়ামটা কি, বা আচ্ছা এদের খাবার কি, ওই পাখির খাবারটা কি, বা ওই প্রাণীটা, ওই লজ্জাবতী বানর, বা ওই যে রেসাস বা কেপ লেঙ্গু, বা বলতে পারো সিভেট, হ্যাঁ, সাপ, হ্যাঁ, ফ্রগ, কার উপর কে ইকোসিস্টেমে কার উপর কার ডিপেন্ডেন্সি কি, এগুলো প্রশ্নগুলো স্বাভাবিক জাগতে থাকে। যখন যেই জাগতে থাকাই, মানে এটা হয়তো বা তাদেরকে ভালোবেসেই জাগে মানুষের। হুম, যেমন যারা যারা ধরো তারা কুকুর ভালোবাসে বা বিড়াল ভালোবাসে, হুম, প্যাট হিসেবে ওরা, কেউ প্যাট হিসেবে পালে অথবা পালে না, অথবা রাস্তায় খাবার দেয়, ওদের ওদের তো প্রচুর আগ্রহ থাকে, তখন ওরা কি করে ওটা নিয়ে পড়াশোনা করে। তেমনি আমারও যেটা হলো যে এই যে আমার আশেপাশে যে এতগুলা প্রাণ আছে, প্রাণ বলতে তো আসলে সবগুলোই প্রাণ, হ্যাঁ, এখানে লাখো লাখো প্রাণ, যেখানে মনে করো একটা মাটি, এক কোদাল মাটিতে যদি আমরা খুঁড়ি, সেখানেও দেখা যাবে যে লাখো লাখো প্রাণ আছে, মাইক্রো অর্গানিজম আছে, মাইসিলিয়াম আছে, অনেক কিছু থাকে। ওরা প্রকৃতির সব ইকোসিস্টেমের সবাই কাজে লাগে। দেখা গেলো এগুলা প্রশ্ন জাগলো, প্রচুর প্রশ্ন। প্রশ্ন করাটা সবার জন্যই উচিত, নিজের কাছে নিজে। আর প্রশ্ন করতে গিয়ে তখন কি হলো, জানতে পারলাম, জানা শুরু করলাম, পড়া শুরু করলাম। যারা বিজ্ঞ মানুষ আছেন তাদেরকে জিজ্ঞেস করলাম, দেশ বিদেশে, আমার দেশে যেমন আছেন বাইরেও আছেন, তাদেরকে জিজ্ঞেস করলাম। তারাও বিভিন্ন আমাকে দেখালেন যে হ্যাঁ এটা পড়লে, ওটা পড়লে, এটা করলে, এটা করলে এই করে জানা যাবে। বা কখনো কখনো কিছু জানতে গেলে দেখা গেছে আমার এমন হয় যে একটা লতা সম্পর্কে জানতে গেলে আমার দেখা যায় 1 বছর ওটা পিছনে সময় দিতে হয়। এটা মিনিমাম আমি বলছি, কারণ একটা লতা বছরে বিভিন্ন সময় বিভিন্ন থাকে, বিভিন্ন সিজনে বিভিন্ন কিছু করে, বা একটা পোকারও জীবন এরকম আছে। হ্যাঁ, কখনো দেখা যায় যে 1 বছর আমি ভাবলাম যে আচ্ছা ওকে আমি 1 বছর খেয়াল করলাম, সেই আমি জেনে গেছি। ওমা, এর পরের বছর গিয়ে দেখা যায় যে সে আবার অন্যরকম তার অবস্থা। তখন আবার দেখা যায় যে আরো আরো প্রশ্ন জাগে, তখন আরো পড়ি, আরো জানি, আরো জিজ্ঞেস করি। এই এলো আমাদের আসলে যারা, আমার মনে হয় যে আমি শুধু না, যারা আসলে প্রকৃতি প্রেমী বা প্রকৃতি নিয়ে কাজ করে, প্রকৃতি প্রেমী না আমি বলবো, প্রকৃতি প্রেমী তো অনেক মানুষই, বা প্রকৃতি নিয়ে যারা কাজ করে বা তারা চায় আসলে একটা পরিবর্তন আনতে, বিশেষ করে আমাদের মতো দেশগুলোতে। আমাদের দেশে একটা জরুরি, মানুষ এত বেশি আর প্রকৃতি তো কম, এখানে আসলে এই কাজ করা, প্রশ্নগুলো করা এবং কাজ করা খুবই জরুরি। ফিল্ডের সায়েন্স যেমন একদম আমাদের ল্যাবে কাজ করা যেমন যতটা জরুরি, তেমনি ফিল্ডে তো কাজ করা জরুরি, পড়াশোনা করা ততটা জরুরি। তবে আরেকটা ব্যাপার হচ্ছিল যে যেমন ধরো একটু ডিপলি পড়াশোনা করাটা জরুরি। এটা শুধু সায়েন্সে পড়লে যে এগুলো জানতে হবে, হ্যাঁ, অনেকের ধারণা আছে না আসলে আমি তো সায়েন্সে পড়িনি, আমি জানবো কেন, আমি নিজেও তো সায়েন্সে পড়িনি, আমি হলো কমার্সের স্টুডেন্ট। তাহলে আমি কি সব বুঝবো কি বুঝবো না, আচ্ছা না বুঝলে তো জিজ্ঞেস করা যায়। যেটা বুঝি না সেটা আমি কাউকে জিজ্ঞেস করবো, কারণ জানতে হবে, না জানলে তো উপায় নেই। না জানলে তো আমাদের ভুল ডিসিশন, সিদ্ধান্ত নিবো, ভুল কাজটা করবো।
হ্যাঁ, প্রকৃতিকে কোনো ভুল একটা কারণে নষ্ট করে ফেলার একটা চান্স আছে। কারণ ছোট একটা ভুলের জন্য অনেক বড় কিন্তু লং টার্ম ইফেক্ট কিন্তু আমাদের প্রতিবেশ বা পরিবেশে ঘটে যায়। তো এগুলি আসলে আমাদের, এগুলি আমি বলব যে এগুলোই আমার অনুপ্রেরণা। এটা মোটা দাগে। জি ভাই, সত্যি ভাই আসলে আপনার থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। হ্যাঁ, আপনি ভাই দীর্ঘদিন অ্যামাজনে ছিলেন, সেখানকার আদিবাসীদের সাথে মিশেছেন। ভাই সেখানকার কোনো অভিজ্ঞতা বা গল্প আমাদের সাথে যদি শেয়ার করতেন। এখানে অনেক এখানে অনেক অভিজ্ঞতা। বুঝছো? আচ্ছা, একটা কাজ করা যায়? তোমরা ডুয়েল রাখা যায়? এই যে স্ক্রিন, হ্যাঁ, এটা রাখলে ভালো। তাই আমার কথা বলতে সুবিধা আর কি। বুঝছো? এই জন্যে। এটা হচ্ছে যে আসলে অ্যামাজনের গল্প অনেক গল্প। এটা তোমরা একটা যদি আমাকে আরেকটু খুব স্পেসিফিক কোশ্চেন করতে, অ্যামাজন গল্প আমি বলতে গেলে অনেক লম্বা সময়। হ্যাঁ, কোন একটা স্পেসিফিক কোশ্চেন যদি করো তাহলে আমাদের সুবিধা। মানে আমি জি জানি ভাই, না আপনি তোমাদের সীমাটা ওখানকার মাথায় মানে কিছু আসলে। আদিবাসীদের সাথে হ্যাঁ, কিরকম সময় গেছে এটা একটু, হ্যাঁ। কাদের সাথে? বা নতুন কোনো প্লান্ট দেখেছেন কিনা, বা ওইখানকার কোনো একটা প্রাণী যেটা আপনার কাছে মনে হয়েছে হ্যাঁ, যে এটা হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। চমৎকার একটা প্রাণী, ছিল হ্যাঁ, অভিজ্ঞতা। মজার মজা। যেমন ধরো তাপির, আমি তাপির কখনো জীবনে দেখিনি। আমরা সবসময় ডকুমেন্টারি দেখেছি। যখন প্রথম তাপির দেখলাম, অদ্ভুত অবাক লাগলো। তাপির কিভাবে বাসা করে দেখলাম বনের ভিতরে। আমরা তো আমাকে তো শিকার করতে যেতে হতো। যেতে হলে আমি তো ওদের সাথে থাকতাম। ওদের জীবন যা তাই তো আমার জীবন ছিল। বা ওই জন্যই তো আমি যাওয়া, যে ওদের জীবনটা যাপন করার জন্য, ওদের মতো থাকার জন্যই যাওয়া। আমার ভালো লাগুক না খারাপ লাগুক সেটা নিয়ে আমি কখনো ওদেরকে কোনো কথা বলিনি। কখনোই আমার এত লম্বা সময় আমি কখনো ওদেরকে কোনো একটা অ্যাডভাইস দিইনি। জীবনে একটা আমি বলিনি যে এটা এভাবে করলে হয় না। এই কথাটাও আমি বলিনি। কারণ আমার মনে হচ্ছে যে না, ওদের জীবনটা ওদের মতো, আমি শুধু নষ্ট করতে যাবো কেন। তো আমি পুরো শুনে গেছি যে শিকার করতে যখন যেতাম ওদের সাথে, এখন মনে করো যে হয়তো দেখলাম যে ওরা বললো যে হ্যাঁ হ্যাঁ একটা খুব সাইলেন্ট থাকতে বললো, সাইলেন্ট থাকলাম। পরে দেখি যে তাপিত, তারপর যাবে কি বনের ভিতরে অ্যামাজনে বনে ফ্লাডেড থাকে, 12টার সময় ফ্লাডেড থাকে। কারণ তো ওখানে গেলাম, দেখি একটা জায়গায় উঁচু জায়গা, ওখানে অনেক লাঠি টাঠি পড়া, মানে সাজানো লাঠি টাঠি, শুকনো লাঠি সাজানো। ওরা বললো যে তাপিরের বাসা, আমাকে বুঝালো আর কি। তাপিরের বাসা, ওদের ল্যাঙ্গুয়েজ আমাদের ল্যাঙ্গুয়েজ আলাদা। ওকে বুঝালো তাপিরের বাসা। তারপরে ওয়েট করলাম কখন তাপির আসবে, তারপর দেখলাম তাপির। তারপরে দুঃখজনক সেই তাপিরকেও স্বীকার করতে হলো। এটা দুঃখজনক আরকি। দুঃখজনক কিন্তু এটাই বাস্তবতা, রিয়েলিটি। কারণ আমাদের একেক পরিবেশের রিয়েলিটি একরকম। কালচার, জি যেমন স্যার। আমি নিজেই ভেজিটেরিয়ান। দেখো আমি অনেক বছর ভেজিটেরিয়ান। আমি প্রায় 13 বছর ভেজিটেরিয়ান। হ্যাঁ? কিন্তু ওই যেই জায়গার যে অবস্থা, কারণ ওখানে তো মানুষ আসলে ওখানে আসলে ওরা, আমি যেসব কমিউনিটি ছিলাম, যে কমিউনিটি ছিলাম, ওরা শাকসবজিও খেত না। ওদের শুধু একটাই ছিল তাপিওকা বা কাসাবা আরকি। কাসাবা ফ্লাওয়ার ওরা খেত। আর ওদের কোনো ভেজিটেবল বলতে ফ্রুটস ছিল, কিন্তু ভেজিটেবল কিছু ছিল না। চাষবাস শুধু কাসাবা ছাড়া ওরা কিছু চাষ করতো না। বা আনারস চাষ করতে হবে কিছুটা। এরকম, বা আখ চাষ করতে হবে কিছুটা। আর কোনো চাষ করতো না। সব হার্বস টার্বস কোনো ছিল না। তো সবকিছু হলো মাছ বা মাংস পুরোটাই দেখা যেত খেতে হতো আমাদেরকে সিদ্ধ করে। মানে অনেক পানি দিয়ে একটু লবণ থাকতো, ওদের লবণ কিনতে পারতাম আমরা। লবণটা কিনে সিদ্ধ করে আমরা খেতাম। এই এতটুকুই ছিল। তো ওটা শিকার করাটা খুব কষ্ট। তবে হ্যাঁ, শিকার করাটা খুবই কষ্টকর একটা জিনিস। খুবই কষ্টকর। এটা সারাদিন ৬ থেকে ৮ ঘন্টা পর একটা শিকার পাওয়া যেত। তো ওই তাপিরটা খুব ইন্টারেস্টিং ছিল। খারাপ লেগেছে আমার কাছে অবশ্যই, নো ডাউট। কিন্তু আবার খুব ইন্টারেস্টিং ও। চোখের সামনে তাপির দেখলাম, শিকার করে খেলাম। এটাও অদ্ভুত। আমি তাপির জীবনে দেখিনি সামনাসামনি। হ্যাঁ? সেখানে তাপিরটা দেখলাম অনেক লম্বা সময় অপেক্ষা করে। আবার সেটাকে আমাকে স্বীকারও করতে হলো। মানে আমি তো স্বীকার করিনি। আমার ফ্যামিলি স্বীকার, মানে আমার ফ্যামিলি বলতে ওরা যারা ছিল আমার ফ্যামিলি ছিল। তো ওরাই স্বীকার করলো। আবার ওটা আমরা নিয়ে আসলাম, ওটা খেলাম। এটা একটা মজা ছিল। ইন্টারেস্টিং আরকি। মজা বলতে ভাই সেখানকার কোনো চাষাবাদ পদ্ধতি মানে আপনার মনে হয়েছে যে এটা একটু ওদের অন্যরকম? অর্থাৎ ইন্টারেস্টিং যে ওদের চাষাবাদ খুব মানে অলমোস্ট নাই টাইপের চাষাবাদ। ওরা শুধু কাসাবা করতো। হ্যাঁ? কাসাবা চাষ করতো, সেটা হচ্ছে স্টেপল ফুড। আমরা যেমন রাইস, ওদের হলো কাসাবা। এটাই চাষ করতো। হ্যাঁ? আর হচ্ছিল যে কেউ আনারস চাষ করতো ওখানে, ওই আমি যে কমিউনিটিতে ছিলাম। হ্যাঁ? আর কোনো চাষবাস ছিল না। তো এটা আমার কাছে খুব অবাক লাগতো হ্যাঁ, সত্যি যে চমৎকার। জি ভাই, চাষবাস কেন সত্যি হয় চমৎকার। না। কাঁচামাল এটা তো আমি তারপর হয়। কিন্তু ওকে জিজ্ঞেস করিনি ওদেরকে। ইচ্ছে করে জিজ্ঞেস করি। আমি চাই না যে ওরা, আমি আচ্ছা। চাই না যে ওরা, আমি চাইছিলাম যে ওরা এক্সাক্টলি যেভাবে থাকে সেভাবে থাকুক। আমার কোনো, হ্যাঁ, এই ধরনের আমি কোনো ইনভাইট করা যাবে না। ওদের মাথায় কিছু আমি ঢুকাতে চাই না। এগুলো এক্সাক্টলি।
হ্যাঁ, এটাই উচিত আসলে। না হয় আমাদের আদিবাসীদের মধ্যে হয়তো আধুনিকতা আসলে তাদের কালচার নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনার একটা মানে দর্শন আমি বলতে পারি, আপনি পাহাড়ে এসেছেন, সেখানে বাঁশের এবং কাঠের ঘর তৈরি করেছেন। এটা আপনার মানে কি কেন মনে হলো যে এখানে বাঁশের এবং কাঠের ঘর করে থাকা উচিত? বাঁশের ঘর, বাঁশের ব্যাপারটা, বাঁশ তো খুব সাস্টেনেবল একটা ইয়ে প্ল্যান্ট, খুবই সাস্টেনেবল। এটা অল্প সময়ে প্রতি বছরই মানে বাসা থেকে বাঁশ কাটা যায়। এটা সুবিধা, প্রথম 5-6 বছর পরে দিয়ে বাঁশ কাটা যায় এবং এটা খুব বাড়ে তাড়াতাড়ি। হ্যাঁ, কাঠের থেকে অনেক বেটার। তো সবসময় মনে হচ্ছে আমার বাঁশটা, আমি ভাবছি যে আমি আসলে কিভাবে বাড়ি করবো। বাড়ি করার অনেক ওয়ে আছে, সাস্টেনেবল মানে সাস্টেনেবল হাউজিং এর পৃথিবীতে অনেক ওয়ে আছে, কিন্তু জায়গা ভেদে ভিন্ন। যেমন ধরো, যদি ওখানে আমার ওখানে যদি মাটির কোয়ালিটি ভালো হতো, তাহলে আমি মাটির বাড়ি করতাম। হ্যাঁ, তো আমি মাটি টেস্ট করে দেখছি যে মাটি আসলে আমাদের বালুর পরিমাণ খুব মানে সেডিমেন্টে বালুর পরিমাণটা খুব বেশি, ক্লে কম, স্টিল কম। তো আমি মাটির বাড়ি বানাতে জানি, অনেক রকম বাড়ি বানানো শিখছি আমি এবং করছি পৃথিবীর বিভিন্ন দেশে। তো দেখলাম যে আসলে এই মাটির বাড়িটা ওখানে আসলে সাস্টেনেবল না। তখন আমি ভাবলাম যে আসলে কোনটা সাস্টেনেবল হতে পারে, যেটা হতে পারে বাঁশ খুবই ভালো, কারণ বাঁশ খুব দ্রুত বাড়ে। বাঁশ জন্য কোনো পরিচর্যা তোমার দরকার হয় না। বনের মধ্যে এমনি বাঁশ, বন রেখে দিলে বাঁশ হবেই, এরকম একটা ব্যাপার ছিল। তো এই জায়গায় বাঁশ আমার বেছে নাও। তারপরে আস্তে আস্তে কাঠটাও করলাম, কাঠটাকে লাগবে, কিছু কাঠ লাগবেই, নাহলে এই করা যাবে না। হ্যাঁ, ওখান থেকে আমি ওই সাস্টেনেবল কাজে মানে ইয়ে থেকে যে কার্বন ফুটপ্রিন্টটা কম থাকবে, গ্রিন কাভারেজটা কমবে না, হ্যাঁ, কার্বন শোষণ ক্ষমতা যাতে বেশি থাকবে, ওইটা চিন্তা করে আমার এটা এই চিন্তা। কিন্তু তারপরে দেখো আমি কিন্তু আবার চাল হিসেবে টিন ইউজ করলাম। সেখানে আবার একটা ভালো হলো না, পুরোটা স্যাটিসফ্যাকশন আসলো না। যে ভাবলাম যে আসলে টিনটা যদি ইউজ না করতে পারতাম তাহলে ভালো হতো। হ্যাঁ, কিন্তু সেটার জন্য আমি দেখলাম যে আমি আবার চিন্তা ক্যালকুলেশন করলাম, আমি যদি সেই যশোর থেকে, বরিশাল থেকে মাটির যে ইয়াটা, ওই মাটির কতগুলা ওদের স্লেট বানায় আর কি, হ্যাঁ, ওরা যদি আনি, ওটা ওখানে ট্রাকে করে আনতে আনতে যে পরিমাণ কার্বন ফুটপ্রিন্ট হবে, তার থেকে টিন ইউজ করাই ভালো। হ্যাঁ, এই হলো ব্যাপার। জি ভাই। ভাই সত্যি এটা মানে খুবই ভালো চিন্তা ভাবনা। আমরাও আমাদের টিস্যু কালচার ল্যাবে আমরা চেষ্টা করছি বাঁশকে কালচার করার জন্য। আমাদের পার্বত্য এলাকায় বাঁশ ধ্বংস হচ্ছে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করতেছি বাঁশকে কালচার করে ছড়িয়ে দেওয়ার জন্য। তো ভাইয়া আপনার আপনি যখন শুরুতে যখন বন কাটার বিরোধিতা করেছিলেন, তখন বিভিন্ন রসনালে পড়তে হয়েছিল, আমরা যতটুকু বিভিন্ন নিউজে জানতে পেরেছি। তো সেটাকে আপনি ওভারকাম কিভাবে করলেন, মানে পরিস্থিতিটা মোকাবিলা কিভাবে করেছিলেন? তখন থেকে আসলে সবসময় ভাই সমস্যা, আপনার এটা সমস্যা। আচ্ছা। হ্যাঁ, একদম প্রথম থেকেই সমস্যা ছিল, কারণ মানুষ আসলে নিতেই পারতো না যে আমি বনে গাছ কাটবো। এটা তো কার কার জায়গা, মানে যেহেতু আমি একটু আইসোলেট থাকি, তো ওইটা তো এখানে মানুষজন খুব একটা থাকে না। কাঠ বলতে যেটা বোঝে সেটা হলো ভাই ভালো আপনার গাছ, মানে মানে যেমন ধরো কনক গাছ বা বনাক বা কনক যেটাকে বলে, ওরাটাকে ভাবে না যে এটা একটা গাছ, মানে কাঠের গাছ। যেই গাছটা, যেমন সেগুন গাছ হলে ভালো, গামারি হইলে ভালো গাছ, বুঝছো, এই ধরনের গাছ। গর্জন বা হলে ভালো গাছ, মেহগুনির ভালো গাছ। আর বাকিগুলো ভাবে যে বেশি ব্যাপার যেটা, এটা তো আগাছা, এটা কাইটে নিয়ে গেলে কি হবে। তো এই জায়গাটায় ওদের সাথে আমার অনেক সমস্যা হতো, মানে যে আমি বুঝাতাম, মানতো না ওরা, তারপর করতো, এগুলো বুঝে থাকলাম। তারপরে তারপরে যে এটা একটা ব্যাপার, এটা আসলে ব্রিক ফিল্ডের জন্য যখন কাটতো, সেটা ছিল একদম মনে করো, ওরা করতে মনে করো যে একটা একটা টিলা ধরো 5 একর জায়গা, 5 একরে হাজার হাজার গাছ হবে, হাজারে হাজার গাছ। আর তাহলে হাজার যদি গাছ হয়, তাহলে তাদের সাথে যে বসবাস করে প্রাণের সংখ্যা তো আরো অনেক বেশি, কোটি কোটি, কোটি কোটি বললেও কম, মিলিয়ন বিলিয়ন প্রাণ থাকে। অণুজীব যদি ভাবি, শুরু থেকে একদম বড় প্রাণী যদি ভাবি, তা তো অনেক বেশি। তো এগুলো যখন মনে করো কি ওরা 3 দিনের মধ্যে শেষ করে দেয়, 3 দিনে মনে করো এত লোক রাখে, ওই 5 একর কাটতে 3 দিন লাগে, কেটে আবার একটু শুকাইলে আগুন লাগাই দেয়, তারপর আস্তে আস্তে কাঠগুলো নিয়ে যায়। এগুলো বেশিরভাগ করে বিগ ফিল্ডের জন্য করতো। তো হয়ে গেল, আমি যখন ওগুলো বাধা দেওয়া শুরু করলাম, মানে বুঝানো শুরু করলাম, বাধা দেওয়া শুরু করলাম, তখন হয়ে গেল আমার শত্রু হয়ে গেল ব্রিক ফিল্ড ওনার্সরা, শ্রমিকরাও। কারণ শ্রমিকদের বোঝা হতো যে দেখো, তোমাদের তো তোমাদের কাজ থাকবে না, উনি বন কাটতে দিবে না, তাহলে তোমরা কাজ করি, তোমরা তো দৈনিক কাজ করো, দৈনিক টাকাটা পাবা না। তো ওরা ওদেরকে খাপালো, আবার ব্রিক ফিল্ডও খেপলো, সবাই মানে মিলেমিশে খেপলো। আবার যারা স্বীকার করতো তারাও খেপলো। তো একটা জিনিস আমি যেটা ছিল, আমার একটু ভয়টা একটু কম কাজ করে,
আমার কাছে অনেক আগে থেকেই আমার মনে হয় যে মানুষ তো মরে একবার। মনে করো তোমার বাসায় চুরি হবে একবার বছরে, ধরে নাও তোমার একদম রুটিন করে দেওয়া হয়েছে তোমার বছরে একবার বাসা চুরি হবে, তোমার 365 দিনের মধ্যে একবার চুরি হবে। হ্যাঁ, তো তুমি 364 দিন টেনশনই করে থাকবা, ঘুমায় পাহারা দিবা? সেটা করবা না। তো আমার জীবনে আমি 364 দিন কেন নষ্ট করবো? তো আমার একটা জীবনের আইডিওলজি ছিল যে আমি ওই 364 দিন নষ্ট করতে চাই না, ওই একটা দিনের জন্য, 65তম দিনের জন্য। সে কারণে আমি কখনো আমার ঘরের তালা আটকাই না, আমি কখনো দরজায় খিল মারি না। ঝড় হলে খিল মারতে হয়, না খিল মারলে দরজা খুলে যায়, জানালা খুলে যায়। আমি ভেবে থাকি এবং আমি ওখানে ওই অঞ্চলে পুরো সবাইকে বলে দিলাম যে দেখো আমার কখনো দরজা আটকাই না, তোমরা যদি আমাকে আমাকে মারতেই চাও, ওরা চেষ্টা করছে আমাকে অনেক মব করার চেষ্টা করছিল। তো আমি বললাম এত ভয়, আপনারা এত ভয় পান কেন? আপনাদের এত লোক লাগবে কেন? একবার চলে আসছে 30-35 জন চলে আসছে ভোরবেলা। অনেক ইয়ে করে, কেন একজন শিকারীকে আমি ধরছিলাম, মানে একজন শিকারীকে 3 বার ধরছিলাম, 3 বার মাফ করছে, তারপরেও সে আসছে। অনেক লোক নিয়ে চলে আসছে ভোরবেলা, মারবে ধরবে। তাই আমি বললাম দেখেন আপনারা এত বোকা, আমাকে মারতে হলো 2টা মানুষ একটা দা, রাত্রে আসলেই হলো। আমার দরজা জানালা খোলা থাকে, এবার সবাই জানে, সবাইকে আমি বলে দিচ্ছি যে আমার দরজা জানালা খোলা থাকে, মারতে হলে আপনারা এমনি এসেই মেরে দিতে পারবেন, এত কষ্ট করে আপনারা এত লোক নিয়ে আসতে হবে না। তো আসলে আমার মনে হয়েছে, আসলে আমার যেটা মনে হয় যে আসলে মানুষ ওই যে ভয়টা, মানুষ ওদের মধ্যে ভয়টা বেশি আমার চেয়ে। হ্যাঁ, আর আমার যেহেতু ওই ভয়টা না কাজ করে না, তো তো আমি বলছি একটা জিনিস আমার কাছে সমাজে মনে হয় যে আমি চেষ্টা করে যাই একটা ফলাফল হবেই। যেমন আমি যা দেখতে পাইছি 9 বছরে, এখন কিন্তু অনেক খাগড়াছড়িতে, তুমি তো খাগড়াছড়ির মানুষ, তুমি তো জানবা, তুমি তোমার হয়তো জানো, এখন কিন্তু অনেকে সোচ্চার হচ্ছে। এখন অনেকে কিন্তু আমাকে যোগাযোগ করে, আমাকে কেন বর্মীয়কে যোগাযোগ করে, আগে কিন্তু এগুলো সাহসী পেত না, খুব ভয় পেত। এখন যোগাযোগ করে আমাকে বলে যে আমরা এখানে রেস্কিউ করতেছি বা ওটা রেস্কিউ, এরকম প্রচুর রেস্কিউ হয়। তো ওই যে আসলে এই মনের মানুষগুলো আছে, সাহস পাচ্ছে না, সাহস করার একটা জায়গার দরকার ছিল। পরবর্তীতে যেটা হয়েছে, পরবর্তীতে প্রশাসনও কিন্তু সাহায্য করছে। আমি বলবো যে অনেক প্রশাসন আমাকে অনেক সাহায্য করছে পরবর্তীতে। কিন্তু হ্যাঁ, প্রথম দিকে আমার 5টা বছর আমাকে খুব কষ্ট করতেছে। তো ভালো কাজে কষ্ট করতেই হবে ভাই। হ্যাঁ, ভাইয়া সত্যি বলতে আপনি অনেক কষ্ট করে এই জায়গাটায় নিয়ে আসছেন অবশ্যই। ভাইয়া যারা শিকার এবং বন কেটে জীবিকা নির্বাহ করতো, তো তাদের বিকল্প আয়ের যে পথ, সেটা আপনারা কিভাবে কাজ করেছিলেন? যে মানে তাদের বিকল্প কোনো আয় আমরা কিভাবে করতে পারে, এ সম্পর্কে আপনারা কিভাবে কাজ করেছেন? আমি চেষ্টা করছি কি জানো, আমার প্রথম চেষ্টা ছিল, যেহেতু আমার সামহাও আমার ফ্যামিলি বা ফ্যামিলি সারাউন্ডিংসটা ডাক্তার অনেক বেশি। হ্যাঁ, আমার ঘরে হচ্ছিল যে 6 জন ডাক্তার, আমি ছাড়া সবাই ডাক্তার ফ্যামিলিতে। হ্যাঁ, মানে ভাই বোন এবং তাদের হাজবেন্ড ওয়াইফ তারাও ডাক্তার। তো আর আশেপাশে অনেক ডাক্তার। তো ভাবলাম যে আমি যেটা সবচেয়ে বেশি ফ্যাসিলিটি করতে পারি, যে ডাক্তার দিয়ে ফ্যাসিলিটি করতে পারি। তো আমি ক্লিনিক করলাম, ছোটখাটো একটা ক্লিনিক করলাম প্রথমে। প্রায় 8.5 বছর হয়ে গেছে। তো ওটাকে আরো আস্তে আস্তে, এখন তো অনেক বড় হয়ে গেছে এটা। তো আমি চিকিৎসাটা ভাবলাম যে মানুষের সবচেয়ে বেশি খরচ হয় খাবারের পরে, দেখলাম যে এই অঞ্চলে মানুষের চিকিৎসা খাতে। তো আমি যদি টাকাটা কম খরচ করাইতে পারি, তাহলে তার যদি ব্যয় কমায়, তাহলে তো আয়ও কম লাগবে না, এটা তো স্বাভাবিক। তো এটা আমি ভাবলাম যে এটা প্রথমে করি। তো আমি বললাম যে মানুষের ব্যয়টা কমাই, ব্যয়টা কমানোর জন্য আমি একটা ক্লিনিক করলাম। তো এই ক্লিনিকটা এখন বড় হয়ে গেছে অনেক, এখন এখানে অনেক ডাক্তার বসে, মিডওয়াইফ বসে, হ্যাঁ, পরিকল্পনা, হেলথ, উইমেন হেলথ, হ্যাঁ, এটা প্রথম করলাম। তারপরে ভাবলাম যে আসলে আরেকটা যদি এখানকার মানুষের পড়াশোনার দরকার, সেক্ষেত্রে আমি করলাম এডুকেশনের জন্য আমি পাঠাগার, লাইব্রেরি করলাম, পাশাপাশি অনেক স্কলারশিপ দেওয়া শুরু করলাম। এবং ও তারপরে তাছাড়া আমি হ্যান্ডিক্রাফটস এর অনেকগুলো কোর্স করালাম। তারপরে ধরো মাশরুম ট্রেনিং, ফার্মিং এর জন্য অর্গানিক ফার্মিং এর ট্রেনিং করালাম। তারপর ধরো সেলাই ট্রেনিং, তারপর মেশিন দেওয়া, এগুলো করলাম। কিন্তু এগুলো যে আমি বলবো যে এগুলো সাকসেসফুল, আমি বলবো যে না, এগুলা এত মানে পুরোপুরি সাকসেসফুল না। পুরোপুরি সাকসেস করতে হলে আরো অনেক বেশি আমাকে কাজ করতে হবে, আরো অনেক বড় পরিসরে কাজ করতে হবে। হ্যাঁ, তবে হ্যাঁ, মানুষের মধ্যে মানসিকতা যে চেঞ্জ ওভার দ্য টাইম করা গেছে, যে আসলে আরেকটা ব্যাপার জানো, মানুষ সবসময় সহজ পথে ইনকাম করতে চায়, তাই না? মানে আমি হাতে কাছে যেটা পাবো সেটা তো আমি করবো। আর মানুষের প্রবৃত্তি ছিল, মানুষ হচ্ছে খুব হিংস্র একটা প্রাণী, পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী ছিল মানুষ।
হ্যাঁ, ওরা যা ইচ্ছে তাই করতে পারে। হ্যাঁ, তো আমার কাছে হাতের কাছে আমি যেটা বলবো, তুমি হাতের কাছেরটাকে বন্ধ করে দাও, সে কিন্তু আরেকটা খুঁজে নিবে। হ্যাঁ, ওরা বনের উপর নির্ভরশীল এই কথাগুলো আসলে এখন আর সত্য না। এগুলো বলা হয়, এগুলো সত্য না আসলে। যেমন ধরো গ্রামে তুমি গেছো একটা শিকারী, তার কিন্তু দেখবা যে ঘরে অনেক টাকা পয়সা আছে, সে কিন্তু এখনো শিকার করে। সে কিন্তু মাছ মাংস কিনে খাওয়ার ভালো টাকা আছে, সে কিন্তু শিকার করে। আমি একদম লাগাতার এই জিনিসটা দেখছি। বাংলাদেশ পতন যখনই তাকে আমরা তাকে লাস্টে পালো না, পুলিশ গেল, পুলিশ গিয়ে ধরলো, হ্যাঁ, বলবে যে আমি তো গরিব মানুষ, আমি তো গ্রামের মানুষ, বুঝি না। এই কথাগুলো বলে তার পার পায় যায়। বুঝছো? বেসিক্যালি ওদের না, বেসিক্যালি ওদের আসলে সেটা ওরা এখন এটা বললো ম্যাক্সিমাম তুমি একদম, আমি অনেক পত্তনচলে গিয়ে দেখছি আসলে সেই মানুষের মধ্যে এই অবস্থা আছে যে এখন স্বীকার না করে মানুষ চলতে হবে। এবং যেখানে মানুষ বেশি স্বীকার করে ওখানে কোনো প্রাণীই নেই, তাহলে চলে কিভাবে? আমি বলো, পার্বত্য অঞ্চলে যেখানে যারা শিকারী মানুষ, সেখানে কোনো প্রাণীই নাই, তাহলে ওরা কি খায়? ওরা তো ফার্মের মুরগি খায়, ফার্মের ডিমই খায়, হ্যাঁ, মাছ বাজাতে কিনেই খায়। তার মানে হচ্ছিল এগুলো হলো এক্সকিউজ। এগুলো এখন আর সেই অবস্থা নাই, আমাদের দেশে সেই অবস্থা নাই যে মানুষ শিকার করে খেতে হবে বা গাছ কেটে খেতে হবে, এটা না আসলে। তার মানে ভাইয়া আমরা বোঝা যাচ্ছে যে আমাদের এই ডাক্তার ও চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা একটা মানুষের আস্থা অর্জনের একটা আপনার উদ্দেশ্য ছিল। এটা আসলে কতটুকু সাকসেস, আপনি কি আস্থা অর্জন করতে পেরেছেন কিনা? তাইলে মনে হয় যে করেছি, কিন্তু কাজ আমার অনেক বাকি, এটা সত্যি। কাজ আমার অনেক বাকি। আস্তে আস্তে করেছি, কারণ আমি দেখছি যে অনেক ভলান্টিয়ার গড়ে উঠছে। আমার জানা তো আমি যেগুলো চেষ্টা করছি সেগুলো তো হয়েছে অনেক, তার বাইরে কিন্তু অনেক বেশি হয়েছে। এগুলো অজানা অনেক। আমি ভলান্টিয়ার বলতে আমার ভলান্টিয়ার বলছি না, আমি বলছি যে প্রকৃতির ভলান্টিয়ার তৈরি হয়েছে। এই খাগড়াছড়ি অঞ্চলে আমি দেখতে পেয়েছি যে অনেক ভলান্টিয়ার তৈরি হয়েছে এবং অনেক মানুষ সাহস পাইছে, অনেক ছেলেপেলেরা, অনেক ইয়াং জেনারেশন অনেক সাহস পাচ্ছে। হ্যাঁ, যারা আগে কথা বলতে পারতো না, কিন্তু সে কিন্তু বলতে চায়, তার ভিতরে প্রকৃতির ভালোবাসা ছিল, সে বলতে চাইতো কিন্তু পারেনি, এখন সাহস পাচ্ছে। তো আমি ভাবি যে আস্থা আছে, আস্থা ভাজন তা না। হ্যাঁ, তো শিক্ষাটা যদি আমরা যদি যেভাবে শিক্ষা দিচ্ছি, আমি যেন আমরা পাঠাগার নিয়ে কাজ করছি কেন, পাঠাগার নিয়ে মূল কথা আমাদের পাঠাগার যে একদম সেই বই পুস্তক সবসময় পড়বে তা না। আমরা পাঠাগারের ভিতরে প্রাণ প্রকৃতির পাঠাগারটা আমাদের কাছে মুক্ত। এই জন্য আমরা আর্ট ক্যাম্প করি, এই জন্য আমরা বিভিন্ন ফেয়ার করি, হ্যাঁ, মেলা করি, প্রাইমেট ফেয়ার এই সেই করি। এগুলো কেন? আমরা চাইলো বাচ্চাদের ভিতরে সেই ভালোবাসা করে দেওয়া, এবং সে যখন বড় হবে সে এক একজন কি হবে, এক একজন কি হবে, এই যে আমার মতো তোমার মতো মানুষই ওরা হয়ে যাবে। হ্যাঁ, ওদের প্রাণ প্রকৃতি ভালোবাসা ওরা, এবং শুধু না, ওরা পরিবারকে চেঞ্জ করে দিচ্ছে। কিন্তু আমার সাথে মাঝে মাঝে গ্রামের বাবা মার সাথে যখন দেখা হয়, বলে যে, এই রাসেল ভাই আপনি কি শিখান এদেরকে? আমার একটা পোকা মারতে না ঘরের মধ্যে, কি শুরু করছেন? ওরা মজা নিয়েই বলে, ওরা যে আমার বিরক্ত হয়ে বলে না তা না, ওদের মজা নিয়ে বলে যে ওদের ছেলে মেয়ে, ওরা কিন্তু প্রাউড এটা নিয়ে। হ্যাঁ, ওরা নিজেরাও প্রাউড। হ্যাঁ, এটা হয়েছে ওইটা হয়েছে, এটা কি এটা, আগে আমরা এগুলো সব ফেলাইতাম, এখন এগুলো মারতাম। হ্যাঁ, তো আমি বুঝি কেমন লাগে, হাসে আবার। তো যাক, ওদের মধ্যে পরিবর্তনটা এবার আমার ব্যাপারটা হচ্ছে যে আমরা সব করে সব অর্জন করতে পারবো না, কিন্তু আমরা হচ্ছে যে বীজ বপন করতে পারবো। আর পুরোটা আমরা দেখে যেতে পারবো, কখনো কোনো আমরা ফসল নিতে পারবো ঘরে, কখনো ফসল নিতে পারবো না। তবে আমার এখনো অনেক কাজ করার বাকি, এটাই সত্য, অনেক বাকি। জি ভাইয়া, সত্যি বলতে আপনার দর্শনটা ছড়িয়ে দিতে পারছেন, এটা বোঝা যাচ্ছে। ভাইয়া, এখানে পিতা ছড়াতে আপনার সজারু, ভোদর, লজ্জাবতী, বানর সহ অনেক প্রাণী এখন ফিরে আসতে দেখা যাচ্ছে। এটা আমাদের কি বার্তা দেয়? সত্যি বলতে আমাদের বনভূমি ওখানকার সুস্থ হচ্ছে, এবং এখানে কোনো গুরুত্বপূর্ণ প্রাণী, বিরল প্রাণী পাওয়া গেছে কিনা? ভাই আপনার এটা মাইকটা মনে হচ্ছে অফ, মাইক্রোফোনটা। ভাই আপনার মাইক্রোফোনটা অফ মনে হচ্ছে, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ? দুঃখিত। হ্যাঁ ভাই। আচ্ছা, একটা একটা বনের ভিতরে, যেমন ধরো একটা বনকে আমরা ইকো 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 হেলথি ইকোসিস্টেম যেটা ভাববো, তখন কি হবে, এই বনের ভিতরে তোমার একটা যেমন মাইসিলিয়াম যতটা জরুরি, হ্যাঁ, তেমনি একটা ছোট ছোট লতা পাতা জরুরি, তেমন বুশ যেমন জরুরি, বড় গাছে যেমন প্রতিটা জিনিসের জরুরি আছে। সেখানে আমরা যখন ইন্টারভেনশন কম হয়, তখন কি হয়, প্রাণগুলা তার মতো করে সে চলে আসবে,
কারণ তার তো দরকার সেই জায়গা, তার জায়গা খাবার। তারা তো মানুষের মতো না যেটা বিল্ডিং বানাতে হবে, হ্যাঁ, তার কাছে তো ওইটা চিন্তা না, রাস্তা বানাতে হবে, তার চিন্তা করতে আসলে খাবার লাগবে বা একটা পরিবেশ, যে পরিবেশে আমি কি বলবো আমার ডিফেন্স মেকানিজম থাকবে, যে আমি বেঁচে থাকতে পারবো। এই জায়গাটা যখন তৈরি হয় তখন প্রাণীরাও নিজেদের খুঁজে খুঁজে ওই জায়গায় চলে আসবে। এটাই হয়েছে আমাদের এখানে, যেটা পিটাছড়া ফরেস্ট যেটা হয়েছে, সেটা পিটাছড়া ফরেস্টে ওইটাই হয়েছে, যে আসলে আমরা যে নতুন করে প্রাণের তৈরি করছি তা তো না, প্রাণ তো ছিলই কোনো না কোনো কোথাও না কোথাও ছিল। প্রাণ ওরা করছে কি এটা একটা সুস্থ আবাসস্থল তার জন্য, যেখানে তার খাবার আছে অথবা তার বাসস্থান আছে, বাসস্থান সে তৈরি করতে পারবে, এরকম জায়গায় খুঁজে সে চলে আসছে। যে কারণে আমরা সজারু দেখি বা লজ্জাপতি বানর আমরা অনেক দেখি, যেখানে বাংলাদেশের এটা এন্ডেঞ্জার স্পিসিস। ইভেন বনরুই আমরা দেখেছি, কিন্তু আমরা এখন পরবর্তীতে আমার এটা নিয়ে আমাদের কাজটা এখনো আরো আমাদের করতে। ভাই দেখো আমাদের র্যাপটাইল দেখো, চিন্তা করো একটা, আমরা যখন এটা বলি সুস্থ ইকোসিস্টেমটাকে আমরা যখন বলি, র্যাপটাইল দিয়ে কিন্তু ইকোসিস্টেমটা ভালো সুস্থ কিনা সেটা হেলথি সিস্টেম বোঝা যায়। দেখো 26 প্রজাতির এখন পর্যন্ত আমরা রেকর্ড করে ফেলছি। প্রজাতির সাপ আছে এখানে এবং খুব সুন্দরভাবে বসবাস করছে, কাউকে কামড়াচ্ছে না, কাউকে করছে না, সেটা বসবাস করছে। তার তো খাবার আছে, কারণ ওটা আমি যখন আমি করি ছোট ছোট পুল বানাই, হ্যাঁ, টিলার উপরে আমি যে টিলায় থাকি আর কি, অন্যগুলোতে না, আমি ছোট ছোট পুল বানাই, পুল পানি ধরে রাখার জন্য। কেন মানে যে ওখানে পানি থাকবে, পানি থাকলেই হবে, পানি থাকলে এমন একটা জিনিস, পানি এমন একটা জিনিস, এটা জীবন। ওখানে একটা এই যে একটা মস হবে বা একটা গাছ হবে ওখানে, হ্যাঁ, ওয়াটার প্ল্যান্ট হবে, তারপর ওখানে একটা ফ্রগ আসবে বা ওখানে একটা মাছ তৈরি হবে, তারপর একটা পেঁচা আসবে, তারপর একটা সাপ আসবে, এরকম আসতেই থাকবে, লাগাতার ইকোসিস্টেম আসতে থাকে, এবং আমার চোখের সামনে ঘুরতে থাকে এবং এগুলো আমি দেখতে থাকি এবং করে নিজে চর্চা করে দেখছি। যে এগুলো আসতেই থাকে অটোমেটিক। মানে মজা হবে কি, এগুলো বেশি দিন লাগেও না। একটা ছোট পুল বানাইছে আমি দেখি 6 মাসের মধ্যে সব চলে আসছে। 6 মাসের মধ্যে 6 মাসের পর থেকে সবই চলে আসে। এবং রাতের বেলা দেখি যে এখন আদারিং কোন প্রাণীও আসতেছে। আমি এগুলো আওয়াজ পাচ্ছি, কিন্তু আমি ওই আমার ক্যামটা এখন কাজ করতেছে না। একটু আমার যে ক্যামেরা আছে এটা কাজ করতেছে না, ঠিক করে দাও। কারণ ওই ক্যামেরা দিয়ে রাখবো আমি, যে ইদানিং কিছু আওয়াজ পাচ্ছি রাতের বেলা। আবার উঠে আমি আবার আমি তো মাচা ঘর, তো একটু উঠলেই আওয়াজ হয়, বুঝছো? কারণ বাঁশ বেড়ার ঘর তো এই আওয়াজ হয়, যেখানে একটু আওয়াজ দিলে তো ওটা পাই না। আর কিছু কিছু প্রাণী অবশ্য গন্ধ, আমি এতদিনে অভ্যাস তো এজন্য আমি কিছু কিছু প্রাণীর গন্ধে বুঝি, না কিছু প্রাণীর আওয়াজে বুঝি, আবার কিন্তু নতুন কিছু প্রাণীর আওয়াজ পাচ্ছি যেটা আমি বুঝতে পারছি না। তো প্রাণ অটোমেটিক চলে আসে। এটা ইকোসিস্টেমটা যদি হেলদি হয় সেটা আসবেই নিজের মতো করে। জি ভাইয়া, সত্যি বলতে ইকোসিস্টেম যে এখানে হেলদি এটা বোঝা যাচ্ছে। আপনি দীর্ঘদিন সেখানে সব উদ্ভিদ এবং প্রাণীকে সংরক্ষণ করছেন এবং যেমন আছে তেমনই রেখে দিচ্ছেন। ভাইয়া, সেখানকার ঝিরি সম্পর্কে জানতে চাচ্ছি, আসলে ঝিরি সংরক্ষণ নিয়ে আপনি কি কাজ করেছেন? ঝিরিটা নিয়ে আমি খুব ধরে নিতে পারো যে আমি বিশেষ করে গত 3 বছর ঝিরিটা নিয়ে আমি খুবই মানে স্ট্রেস ছিলাম। কারণ আমাদের এখানে বিশেষ করে আমার আশেপাশে পিটাছড়া ফরেস্টের আশেপাশে অনেক কাঁচাবাচ আসছে 1200 একর। সেটা নিয়ে আমি জানি না তুমি খেয়াল করছো কিনা, আমি অনেক কিছু করছি, প্রায় 2 বছরের যুদ্ধ আমার। এবং প্রাণ গ্রুপকে আমি ধন্যবাদ বলবো, যদিও প্রথম দিকে অনেক টাফ ছিল ওনাদের জন্য, কিন্তু কেউ তো আমার ব্যক্তিগত শত্রু না, হ্যাঁ, কারো তো কোনো কোম্পানি আমার ব্যক্তিগত শত্রু না। কারণ আমি দিল যে কাজটা যেন এখানে না হোক, সমতলে হোক, আপনারা চাষ করবেন, দেশের জন্য ভালো হবে। সমতলে পাহাড়ের জঙ্গল কেটে তো ওটা করা ঠিক হবে না। ওটা নিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু ওনাদেরকে ধন্যবাদ যে ওনারা বুঝতে পারছেন এক সময়। তো এখন প্রায় অনেক কমায় আনছেন, প্রায় 70% কমায় আনছেন। আশা করি সামনের বছর ওনারা বাকি 30% কমায় 0% দিয়ে। তো আমি ওই 3 বছর দেখলাম যে এই যে পিটা ছড়াটাকে আমরা বলি, পিটা ছড়া নামে এখানে যে ছড়াটা ছিল, এই ছড়াটার কোনো নাম ছিল না। এই ছড়াটাকে বাঁচানোর জন্য শুধু নাম দেওয়া হয়, কারণ নাম না দিলে, নাম পরিচয় না থাকলে ওটা কোনো মূল্য থাকে না। তো অনেক ভেবে চিন্তে আমরা একটা নাম তৈরি করছি, নাম দিয়েছি। এটা পিছনে অনেক কিছু ঘটনা আছে কিভাবে নামটা আসছে, আরেক সময় গল্প। তো ওটা করছি কেন, আমরা যে এই পিটা ছড়াকে আমরা আমাদের বাঁচাতে হবে। একটা ছড়া বাঁচানো মানে তুমি আরো হাজার হাজার ছড়া এই মডেল তুমি বাঁচাতে পারবে। দেখলাম যখন সব জঙ্গল কেটে ফেললো, গাছ কেটে ফেললো কাঁচাবাচ চাষের জন্য, প্রায় 1200 একর মতো কেটে ফেললো। 1200 একর, হিউজ স্পেস, হ্যাঁ, গাছ কেটে ফেললো, কাঁচাবাচ চাষ করলো। তখন কি প্রাণটা দেখলো বর্ষা যাওয়ার পরেই পানি একদম শুকায় যায় ছড়াতে, পানি থাকে না, খুবই খারাপ অবস্থা। কিন্তু এখন আমরা গত বছর থেকে যখন এই যে কাটাটা কমলো,
এখন কিন্তু আবার ছড়াটা আস্তে আস্তে প্রাণ ফিরে পাচ্ছে। হ্যাঁ, প্রাণ পেয়েছে। গত বছর আগের বছর 2 বছর বেশ খারাপ গেছে। এটা দেখা গেছে। এটা শুধু মানে ছড়াতে পানি নেই সেটা দিয়ে কিন্তু আসলে আমরা এই যে একটা প্যারামিটার তা না। এর মধ্যে প্যারামিটার অনেক আছে। যেমন ধরো প্যারামিটার হচ্ছে যে অন্যান্য জীবজন্তুগুলা, অন্যান্য ছোট ছোট প্রাণগুলা, বড় বড় প্রাণগুলা কিভাবে আসে কিভাবে যায়। আমরা দেখছি আমি তখন একটা সময় আমি 4 মাস টানা ক্যামেরা ট্র্যাপিং করছিলাম, প্রায় 8-10টা ক্যামেরা দিয়ে ট্র্যাপিং করছিলাম। ট্র্যাপিং করে দেখলাম যে এটা বোঝার জন্য দেখি যে খুবই খারাপ অবস্থা। এর আগে আমি 2টা ক্যামেরা দিয়ে আমি অনেক ফলাফল পাইছি, রেজাল্ট পাইছি, মানে লাইভ অনেক প্রাণী দেখতে পাইছি। সেখানে 8-10টা ক্যামেরা দিয়ে আমি পারতেছি, খুবই কম, ওই তুলনায় হাফ হয়ে গেছে। তো তখন বুঝলাম যে আসলে এটার ফলাফল কি। তারপরে আস্তে আস্তে গত বছরের শেষের দিকে হ্যাঁ না এই বছর প্রথম দিকে যে আবার আস্তে আস্তে রিভাইভ করা শুরু করছে। তো এখন এই যে কাঁচাবাজারটা আরো বন্ধ হয়ে যাবে, সামনের বছর আশা করি এটা ফলাফলটা আরো ভালো। কারণ এখন থাকতেছে কেন ছড়াটা ঝিরিটা আমরা আসলে ঝিরির উৎপত্তি স্থল, মানে আমাদের পিঠাচড়া ফরেস্টটা এই পিঠাচড়া ঝিরি ছড়ার উৎপত্তি স্থল। এইটা যদি আমরা চাই না শুকায় যাক, যেমন ধরো হালদা নদী তো সেই তোমার ইয়েতে হালদা নদী মানিকছড়ির একটা অংশে, হ্যাঁ মানিকছড়ি থেকে তোমার ওই রামগড় দিকে যাইতে একটা জায়গায়, জায়গাটার নাম বলে গেছে, ওখান থেকে শুরু হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু অনেকটা অংশ কিন্তু ড্রাই হয়ে যায়, কারণ আশেপাশে কোনো গাছ রাখে না। হালদার উপরে এটা কিন্তু মানে খুব খারাপ ইফেক্ট আসে। হ্যাঁ, এখানে অনেক কাজ চলে, অনেক গবেষণা চলে। তেমনি আমাদের পিঠাচড়া সেটাও দেখলাম যে আমরা দেখতে পাচ্ছি যে এটার ফলাফলটা কি হচ্ছে, আমরা একদম ফার্স্ট হ্যান্ড আমি দেখতে পাই সবসময়। এই জন্য ছড়া ছিরি বাঁচায় রাখাটা খুবই জরুরি। আমি তো মনে করি যে এটা আইন হওয়া উচিত যে কোনো ন্যাচারাল ছড়া বা ঝিরির পাশে, কারণ ছড়া ঝিরি না থাকলে এই অঞ্চলে নদীই থাকবে না, আমাদের পার্বত্য কোনো নদী থাকবেই না যদি ছড়া ঝিরি না থাকে। তাহলে একটা গভর্নমেন্টের নিয়ম করা উচিত যে ছড়া ঝিরির পাশে ডাইনে মানে এই পাশের ও পাশে দুই পাশে ধরো 50 ফুট থেকে 100 ফুট কোনো গাছ কাটা যাবে না, এরকম একটা নিয়ম করে ফেললে দেখবে এমনি বেঁচে যাবে, এই ছড়া ঝিরির জীবনও বাঁচবে না। প্রকৃতি অনেক বেশি রিচ এনরিচ হবে, এখন যা আছে তার থেকে 10 গুণ এনরিচ হয়ে যাবে। এটা একটা সত্যি ভাইয়া, মানে আমাদের আমরা যদি ঝিরিটা না বাঁচাতে পারি তো সেক্ষেত্রে আমাদের পার্বত্য এলাকায় অনেক উদ্ভিদ দেখা যাচ্ছে যে তারা পানির অভাবে বিলুপ্ত হয়ে যেতে পারে। মানুষের তো কষ্ট আছে, আপনি নো ডাউট, কিন্তু তারপরে প্রাণী মানুষের কষ্টটা কম ভাবি কেন জানো? মানুষের কষ্ট মানুষ তো আমরা অনেক বেশি মানুষের চিন্তা করি না তা না, কিন্তু আমি একটু ভাবি যে ওটা একটা সাইড, এটা নিয়ে চিন্তা করার অনেক লোক আছে, হ্যাঁ, কিন্তু আমরা যারা অল্প কিছু মানুষ আছে প্রকৃতি নিয়ে ভাবি, তারা আমরা একটু সিরিয়াসলি প্রকৃতি নিয়ে ভাবি, এটাই ভাবা উচিত, না হলে বিলুপ্তি হয়ে যাবে, বিলুপ্তি হয়ে যাবে। জি ভাইয়া, পরবর্তী প্রশ্ন যাচ্ছি আমরা। আইইউবি এর কর্মশালা ও আর্ট ক্যাম্প আয়োজনের পর পিঠাচড়া এখন কি এক ধরনের শিক্ষা কেন্দ্র হয়ে উঠেছে কিনা, তরুণদের জন্য এটি কি বার্তা দেয়? আমাদের আমরা আর্ট ক্যাম্পটা শুরু করছি আরো আগে। আর্ট ক্যাম্পটা আমরা শুরু করছি বেশ কয়েক বছর আগে, যেটা ছিল যে আমরা আর্টিস্ট ডেকে আনতাম, যারা আগ্রহী তারা আসতো, 3 দিনের কর্মশালা থাকতো। তারা প্রথম দিন সব আর্টিস্টরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আর্টিস্টরা আসবে, এসে তারা প্রকৃতি দেখবে, তাদের দেখানো হতো, ঘুরে ঘুরে দেখানো হতো প্রতিবেশ এবং এলাকার কিছু মানুষজনের জীবনযাত্রা দেখানো হতো। তারপরে সেটা নিয়ে তারা ভেবে তারপর দিন থেকে তারা আগা শুরু করতো, এবং সেটা আমরা পরে সেই কর্মশালার রেজাল্টটা আমরা করতাম গিয়ে আমরা পিঠাছড়ায় এবং আমাদের যে এলাকায় মানে আমাদের যে পাড়াগুলোতে সেখানে আমরা এক্সিবিশন করতাম। তো প্রথমে ওর কিছু অবাক লাগতো, এটা কি আবার একটা দেখানোর জিনিস কিনা, গ্রামের মানুষ তো বুঝতে পারে না যে এটা আবার দেখানোর জিনিস। কিন্তু পরবর্তীতে যখন আমরা ব্যাখ্যা করা শুরু করলাম তখন আমাদের কাছে একটা গভীর একটা চিন্তা ভাবনা যে আরে বাবা, এরকমও হয়, মানুষ এরকম ভাবতে পারে, পরিবেশকে আসলে এত কিছু ভাবায় মানুষকে, এই যে ভাবনাগুলো মানুষের মধ্যে ঢুকেছে। তবে আমি সবসময় খেয়াল করেছি যে আমাদের এই পার্বত্য অঞ্চলে আসলে আমরা যদি মোটা দাগে ভাবি সেক্ষেত্রে দেখা যায় যে যাদের এইজ 35+ হয়ে গেছে, সাধারণত 35-40 বা এরকম হয়ে গেছে, তাদেরকে চেঞ্জ করাটা খুব টাফ। হ্যাঁ, হয়তো এরকম থাকবে না এক সময়, কিন্তু টাফ। কিন্তু যারা ইয়াং জেনারেশন তারা কিন্তু চেঞ্জ, তাদের মধ্যে প্রশ্ন জাগে অনেক, তারা প্রশ্ন করতে পছন্দ করে, জাগাতে পছন্দ করে, তাদের মধ্যে দেখছি এটা কিন্তু ভালো ইম্প্যাক্ট করছে। যখন তারপরে ধরো আমরা স্কুলে কাজ করছি, আইবি যে গ্রিন প্ল্যানেট ক্লাব ওরা আসছে কাজ করছে, জগন্নাথের কাজ করেছে, তারপরে তোমাদের ইউনিভার্সিটি যেটা আছে ওরা এসে কাজ করছে, তারপরে ময়মনসিংহ থেকে এসে কাজ করছে। তো এগুলা স্কুলে যখন কাজ আছে এগুলোতে অনেক কাজ, কারণ স্কুলগুলোতে আমরা ইচ্ছে করে নিয়ে গেছি, কারণ স্কুলে নিয়ে যে কারণটা হচ্ছে ওরা এই জিনিসটাকে কখনো ভাবতে পারে যে এটা একটা যে
একটা মজার আনন্দের একটা জায়গা থাকতে পারে, এখানে যদি অনেক ভাবনা জায়গা থাকে, এটা নিয়েও যে গল্প করা যায়, এটা নিয়ে যদি আসলে সাহিত্য তৈরি হয়, এটা নিয়ে যে শিল্প তৈরি হয়, সাহিত্য তৈরি করা যায় বা খেলা তৈরি করা যায়, এটা ওরা কখনো চিন্তা করেনি। কিন্তু আমার কাছে অদ্ভুত ব্যাপার জানো, যারাই আমি আমাদের বাচ্চাদেরকে এখান থেকে আমি চিটাগাঙে নিয়ে গিয়ে বড় প্রোগ্রামে নিয়ে গেছি, হ্যাঁ, বিভিন্ন মানুষগুলো এসে এই পিতাছড়া আমাদের পাঠাগার বলো বা আমাদের এই অঞ্চলের স্কুলগুলা বলো কাজ করছি, যারা আসছে বাইরে তারা সবাই কিন্তু একটা জিনিস অবাক হয়েছে যে এখানকার বাচ্চাদের যে মগ্নতা দেখতে পাইছে। ধরো যে আমরা অনেকটা কাজ করছি, এত মগ্নতা দেখতে পাই, হ্যাঁ, যে ওদের মধ্যে একটা দারুণ ব্যাপার আছে। তার হচ্ছে দারুণ ব্যাপারটা কি? দারুণ ব্যাপারটা হচ্ছে যে ওদের আসলে ভাবনা যে এরকম একটা জগৎ আছে, ওটা যে ভেবেও যে ওরা মানে খুব মজা পাচ্ছে এবং সেটা নিয়ে যে ওরা একাগ্রভাবে কাজটা করতেছিল আমাদের সাথে, হ্যাঁ, ওই আমাদের ক্যাম্পগুলোতে, এটা খুব ইন্টারেস্টিং ছিল। এবং সেখানে আমি সেখানেই খুব আশা দেখি আর কি, যে আমার মনে হয় যে আমরা যদি ইয়াং জেনারেশনে কাজ করতে পারি পার্বত্য অঞ্চলে, আমাদের এখানে পরিবর্তন হওয়াটা খুব চান্সেস ভেরি হাই। হ্যাঁ, বরঞ্চ আমি বলবো যে আমরা অনেক বেশি আগাই যাবো। আমাদের এখানে কাজ করার লোক নাই, এটা সত্য। পার্বত্য অঞ্চলে আমাদের 3 পার্বত্য অঞ্চলে কাজ করার লোক নাই, এটা সত্যি। কিন্তু কাজ করতে পারলে আমাদের অনেক ফাস্ট আমরা করবো। এখানকার রাজনীতি ভিন্ন, এখানকার অনেক পলিটিক্স ভিন্ন, অনেক কিছু ভিন্ন আছে আমি বুঝি। কিন্তু ওগুলা যদি ভুলে গিয়ে শুধু আমরা চিন্তা করি যে প্রকৃতি একটা সাইড আর অন্যটা একটা দিক, তাহলে কিন্তু এখানে পরিবর্তনটা খুব তাড়াতাড়ি আসবে। এই পার্বত্য অঞ্চল আমরা থাইল্যান্ডের সাথে তুলনা করতে পারবো। থাইল্যান্ড যেরকম রিজার্ভ করে, থাইল্যান্ডে যেরকম গভর্নমেন্ট বা রাজা বলো বা মানুষ যেভাবে টেক কেয়ার করছে, ওই লেভেলে নিয়ে যাওয়া যাবে, আমরা পারবো। ভাই এখন তো ইকো ট্যুরিজমের অনেক মানে দেখা যায় ইকো ট্যুরিজমের বিষয়টা, তো আপনার ওই পিতাছড়াও একটা ইকো ট্যুরিজম কেন্দ্র ইকোট্যুরিজমটা আসলে কেন করিনি, আমি একটা ভয় পাই, কারণ ইকোট্যুরিজম যে মডেলটা আসলে আমরা আমাদের দেশে আমাদের দেশে যে মডেলটা, এই মডেলের মধ্যে আসলে ওটা নামই ইকোট্যুরিজম। সময় সুপার ফুড, কত কথা বলানো সুপার ফুড, হ্যাঁ, এরকম হয়ে গেছে যে এটা খাইলেই ভালো, এটা খাইলেই ভালো। আসলে সবকিছুতে অনেক ভালো কিছু আছে, খেতে পারলেই হলো ঠিক মতো, মানে হিসাব করে খেলে সবকিছুই ভালো। তো ওইটা আসলে ভয় লাগে আমার। আমার করার ইচ্ছা আছে, অবশ্যই আমার করার ইচ্ছা আছে, কিন্তু আমার যখন ম্যানেজমেন্ট কোয়ালিটি থাকতে হবে, ওই ম্যানেজমেন্ট কোয়ালিটি বলতে আমি ম্যানেজমেন্ট ক্যাপাসিটি, যে আমি এই যে আমার এখানে কিন্তু এত বছর কিন্তু অনেক মানুষ এসছে ট্যুরিজম, আমি তো ইকো ট্যুরিজম করিনি, কটেজ করিনি, কিছু করিনি, তারপর তো অনেক মানুষ আসছে গেছে, কিন্তু আমি এত টাইট চাকছি, মনে করো যে আমি একটু থেকে চুন থেকে পান করছি, একটা প্লাস্টিকের ফেললে, একটা সিগারেটের বাট ফেললো, একটা এটা ফেললো, এটা করলো, একটা ডাল ভুলেও একটা ডাল ভাঙলে আমি অনেক কাছে বের করেছি, সন্ধ্যার পরে বের করেছি অনেককে। এগুলা খুব আমাকে অনেকটা খুব খারাপই মনে করে, এই কারণে তো খারাপ মনে করে, ওটা অনেকে ভালোবাসে এই কারণে, সেটাও বুঝি যে অনেকে এটাও করে। কারণ হচ্ছে যে আমি কম্প্রোমাইজটা করতে রাজি না, হ্যাঁ। তো এখন আমার হচ্ছে আগে ক্যাপাসিটি বিল্ডিংটা, যে ক্যাপাসিটি বিল্ডিং আসলে আমি যে ইকো ট্যুরিজম করবো, এখানে যে অনেক মানুষ আসা শুরু করবে, তখন আমি কন্ট্রোলটা করবো, হ্যাঁ, যে একটা প্লাস্টিক আমি যে সে যখন আমাদের এলাকায় ঢুকবে, প্রথমে একটা গেট থাকবে, আমার প্ল্যান হচ্ছে প্রথমে একটা গেট থাকবে, সেই গেটে একটা রুম থাকবে, তারা ঢুকবে, তাদের যত প্লাস্টিক আছে সব এখানে রেখে যাবে, সে একটা রিউজেবল একটা বোতল থাকবে, সেই বোতলটা নিয়ে ঢুকবে, যদি লাগে টিস্যু সে রেখে যাবে, সব রেখে যাবে। তারপর তোমার দরকার, ঠিক আছে, তোমাকে একটা গামছা দিয়ে দিলাম বা টাওয়াল দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও, তুমি আবার জমা দিয়ে যাবা। মানে তুমি এই যে কোনটা হিসাব করে তোমার যাওয়ার সময় আবার আসার সময় তুমি হিসাব করে দিয়ে যাবা, যাওয়ার সময় হিসাব করে দিয়ে যাবা, তুমি কতটুকু ওয়েস্ট করছো তখনই বোঝা যাবে। এই যে কন্ট্রোলটা আমি করতে যে ম্যানেজমেন্টটা দরকার, ওটা যখন আমার হবে তখন আমি ইকো ট্যুরিজম করবো, আমার করার ইচ্ছা আছে, কারণ ইকো ট্যুরিজম করতেই হবে, কারণ না করলে, কারণ আমার যে কাজ সেই কাজটা তো আমাকে সাস্টেনেবল করতে হবে না, এটার আয়ত এটাকে চলতে হবে, আমাদের নিজেদের পকেটটা কতদিন চলবে, ঠিক না, এটা তো চলতে পারবে, হ্যাঁ, একটা সময় তো শেষ হবে। তো ওটাকে এগুলো করবো, অবশ্যই করবো, কিন্তু আমি ওই কন্ট্রোলটা করতে না, আমার সেই ম্যানেজমেন্টটা যখন রেডি হবে তখন আমি। জি ভাই, আমরা যখন লাওয়াচড়াতে গিয়েছিলাম, তো সেখানে দেখলাম ওইটা একটা রিজার্ভ ফরেস্ট, বাট ভিতরে দেখতেছি অনেক মানুষ সেখানে গান বাজনা করতেছে, ওখানে তো আসলে হার্ম করবে এদের জন্য। আমি এটা যদিও আমাদের প্রেজেন্টেশন হয়, আমি বলছিলাম এটা, হ্যাঁ, আমার জীববৈচিত্র্য নিয়ে প্রেজেন্টেশন ছিল। তো আপনার সাথে যখন প্রথম কথা হয়েছিল, আমার মনে আছে এখন স্পষ্ট, আপনি অনেকগুলো রুলস বলছিলেন। না, আমার মনে হয় প্রকৃতি রক্ষার জন্য এরকম হওয়া উচিত।
না হয় দেখা যাবে যে অনেকটা কিছু করার নাই আসলে। হ্যাঁ, আরেকটা আপনার একটা বিষয় জানার ছিল হচ্ছে যে আপনি অনেকবার আন্তর্জাতিক গণমাধ্যমে ফিচার হয়েছেন। আমি দেখলাম কিছুদিন আগে এই একটা ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলও আপনি ফিচার হয়েছেন এই কয়েকদিনের মধ্যে। তো এই বিষয়টা আপনি কিভাবে আপনার উপর প্রভাব ফেলে আপনি যদি একটু বলতেন। কোনটা কোনটা আরেকটু বলতো। এই আন্তর্জাতিক গণমাধ্যমে ফিচার হওয়া এবং ন্যাশনাল গণমাধ্যমে ফিচার হওয়া এটা আপনার উপর কেমন ইফেক্ট ফেলে? এটা ইফেক্ট ভালো খারাপ দুটোই, ভালো খারাপ দুটোই। যেমন ধরো কত সালে জানি আমি 2022 সালে মনে হয় বিবিসি প্রথম পড়ি। এর আগে আমি আসলে কাউকে দিই নাই। হ্যাঁ, এর আগে আমি আসছে আমার আসছে না পরিচিত বা আমার জানছে ওরা আসতে করতে চাইছে, আমি করতে দিই নাই। কারণ করতে দেওয়ার একটা কারণ ছিল যে আসলে আমি ওই যে ইয়াটা ফোকাসটা চাইনি। আমি চাইছিলাম যে আসলে আমি এভাবেই থাকি, যেভাবে আছে জীবনটাকে এভাবে কাটাই। কারণ আমি মনে করি যে আসলে আমি যদি মিডিয়াতে যাই বা ওইভাবে যাই তাহলে হবে কি তখন আমার ব্যস্ততা অনেক বেড়ে যায়। একটু একটু তোমাদের সময় নিই, হ্যাঁ একটু সময় নিই। দর্শক আমাদের সাথে যুক্ত আছে মাহফুজ রাসেল। তিনি তার ব্যক্তিগত উদ্যোগে একটি প্রায় 30 একরের উপরে একটি জায়গা তিনি কনজারভেশনের জন্য কাজ করছেন। তিনি দীর্ঘদিন দেশের বাইরে থেকেছেন, সেখানকার অভিজ্ঞতা হয়তোবা তিনি এখানে কাজে লাগিয়েছেন। আমরা তার সাথে কথা বলছি। হ্যালো। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ সরি সরি। জি, কি জানি বলছিলাম মনে করি। তারপরে ওইটা আসলে তখন আমি চাইনি এই কারণে প্রথমে, পরবর্তীতে আমি করলাম। হ্যাঁ সরি আমার খালি ইয়ে আসছে। সমস্যা নেই ভাই। হ্যাঁ কে রাখো না। হ্যাঁ সরি বারবার ওই জি ভাইয়া, গেস্ট অনেকগুলো বারবার লোক। কোনো সমস্যা নেই ভাই। সরি। তো যেটা হচ্ছে যে আমি আসলে চাইনি প্রথমে, কিন্তু পরবর্তীতে যেটা হলো যে করলাম, করার পরে যেটা হলো আসলে আমার ব্যস্ততা অনেক বেড়ে গেল। স্বাভাবিক একটা জানা পরে আরো মানুষ আসলো, ওদেরকেও অ্যাক্সেস দিতে হলো। এটা ভালো অবশ্যই একদিক থেকে ভালো, কারণ হচ্ছে যে আমরা তাহলে একটা মডেল দাঁড়ালো, এই মডেলটা আরো কপি পেস্ট হইতে পারবে বা আরো মানুষ আরো ইন্সপায়ার কাজ করতে হবে, এটা অবশ্যই ভালো, নো ডাউট। কিন্তু সেখান থেকে আবার খারাপটা কি হলো সেটা হচ্ছে যে আমি আমার নিজের মতো করে যে আমি আগে থাকতাম সেই থাকাটা আমার এখন হচ্ছে না। এটার বাস্তবতা, এটা ট্রু। হ্যাঁ, তো আশা করি যে এক সময় আমি আবার নিজের মতো থাকতে পারবো। এখন কাজ করতে গেলে তো অনেক ব্যস্ততা হইতেই হয়, কিন্তু আবার আমি যদি না ঠিক আছে, আমি যদি এখন এটা একটা এস্টাবলিশমেন্টের জন্য চলে আসবে তখন আমি আবার নিজের মতো করে ব্যাক করতে পারবো। খুবই চমৎকার ভাই। সত্যি বলতে মানে একটা কথা আছে না, মানে অতি ফেমাস হওয়ার একটা সমস্যা আছে। আমি ওরকম ফেমাস না, কিন্তু সমস্যা আছে। না, আপনি অবশ্যই ফেমাস ভাই। আপনাকে মোটামুটি যারা এই সেক্টরে সবাই মোটামুটি চিনে। হ্যাঁ ভাই, আপনি একটা গবেষণাগার প্রতিষ্ঠার কথা বলেছেন। ওখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গবেষকদের জন্য নতুন কোনো সুযোগ তৈরি করবে কিনা? হ্যাঁ, আমরা টুকটাক সবসময় কাজ আমাদের চলে, যেমন সার্ভে, হ্যাঁ বিভিন্ন এই সার্ভেটা বা রিসার্চের জন্য বিভিন্ন কাজ করে। আমি তো আর রিসার্চার না, কিন্তু আমার এখানে অনেকে কাজ করে, যেমন পিএইচডি করতেছে, থিসিস করতেছে, এরকম আছে অনেক আছে, ওরা কাজ করছে। তো এই কাজ করতে গিয়ে আমার সবসময় লাগে ভলান্টিয়ার লাগে, বা যারা এনথুজিয়াস্ট বা ইন্টার্ন করতে চায় তাদের আমার লাগে, দরকার পড়ে। এই জন্য আমি সবসময় বলি ইউনিভার্সিটি বা কলেজগুলোকে বলি, যাদের আগ্রহ আছে তারা যোগাযোগ করো। যেন সামনেও আমার কয়েকটা কাজ আছে, আমার মনে হয় তিনটা কাজ আছে। হ্যাঁ, এইগুলো মোটামুটি এট টাইম শুরু হবে। সেখানে আমার অনেকগুলা মানুষ দরকার যারা আসলে যে এই লাইনে প্যাশন আছে, তো তাদের কাজ করার সুবিধা।
স্নেক নিয়ে মনে একটা কাজ চলতেছে আপনার। হ্যাঁ, একটা তো একদম লাগাতার চলছে, চলমান কাজ, এটা তো আনলিমিটেড চলতেই থাকে। ওখানেও যেমন আজকেও 2 জন ভলান্টিয়ার, ওখানে আমাদের স্টাফের বাইরে 2টা ভলান্টিয়ার কাজ করতেছে। আর এর বাইরেও নতুন কিছু কাজ আছে আমাদের, এই রামগড়ে আছে, আমাদের পিঠাছড়ায় আছে, আর একটা হচ্ছে পুরো খাগড়াছড়ি বেসড একটা কাজ আছে, যেটা আমরা দ্রুত শুরু করবো, তখন আমাদের ভলান্টিয়ার লাগে। ভাইয়া, ইন্টারন্যাশনাল সংগঠনগুলোর সাথে আপনাদের কোলাবোরেশনের ব্যাপারটা আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন, মানে কোন ধরনের আমাদের একটা কাজ হচ্ছে আমাদের একটা কাজ চলতেছিল যে আমি সরাসরি আমি কারো ফান্ডিং আমার নাই কোনো ইন্টারন্যাশনালি। আমার যে একটা প্লাম লরি সিভি, যেটা হচ্ছিল যে বাংলাদেশের যে হাসান আল্লাহ চয়ন এবং হচ্ছিল যে মার্জান মারিয়া, ওরা হচ্ছে বাংলাদেশের কোঅর্ডিনেটর, ওরা প্লাম লরি সিভি, এটা জার্মান অর্গানাইজেশন, ওদের সাথে আমাদের কাজ চলছে। সেটা রেস্কিউ রিহ্যাবিলিটেশনের কাজ, স্লো লরিস নিয়ে, বেঙ্গল স্লো লরিস নিয়ে। এটা লং টার্ম কাজ, এটা চলবে অনেক লম্বা সময়। এর বাইরে তোমার যেগুলো, এটাই আমাদের সবচেয়ে মানে কাজ, এটা লং টার্ম কাজ, সেটা হচ্ছে যে আমরা ফ্যাসিলিটেশন ফি পাই। হ্যাঁ, ফ্যাসিলিটেশন ফিটা পাই। এর বাইরে যেটা হচ্ছিল যে আমরা এছাড়া যেগুলো আইইউসিএন আমাদেরকে একটা ইয়ে করে, টেকনিক্যাল অ্যাডভাইজার, আমরা আইসিএন কে বলি টেকনিক্যাল অ্যাডভাইজার। এই এই কাজগুলো হচ্ছে এরকমই আমাদের আপাতত আমরা এই কাজ করছি। তবে আর কিছু আছে, যেমন ধরো ওগুলো আসলে ওরকম ইয়ে না, বলার মতো না, টুকটাক থাকে আর কি। যেমন জাপানে একটা কিছু কাজ করছি আমরা, জাপানের একটা ইউনিভার্সিটির সাথে, এগুলো ছোটখাটো কাজ, লং টার্ম। চমৎকার ভাইয়া। তো আশা করছি যারা ইন্টার্ন করতে চান কিংবা পিএইচডি থেকে গবেষণা করতে চান, পিঠাছড়া আপনাদের জন্য একটা ভালো একটা সুযোগ আমার মনে হচ্ছে। সামনে মনে হচ্ছে আরো বেশি সুযোগ তৈরি হবে। তো ভাইয়া, জীববৈচিত্র্য এই সংরক্ষণে শিক্ষার্থী গবেষণা কিভাবে অবদান রাখতে পারে বলে আপনি মনে করেন? শুনতে পাইনি, আবার বলতো, শেষ কি বলছো? জীববৈচিত্র্য সংরক্ষণে শিক্ষার্থীরা বা তরুণ গবেষকরা কিভাবে অবদান রাখতে পারে বলে আপনি মনে করেন আপনার অভিজ্ঞতা থেকে? ও বাবা, আমি মনে করি যে আমাদের যে একটা, আমি যেটা দেখতে পাইছি ওভার দ্য টাইম, হ্যাঁ, দেখতে পাইছি যে ফিল্ডে যদি আমাদের যারা ইউনিভার্সিটিতে বা কলেজে পড়াশোনা করতেছে, বিভিন্ন বা অনার্স বা মাস্টার্স করতেছে, তারা যদি ফিল্ডে কাজ করতো, এটা একটা বিশাল পরিণতি আনতে পারতো। ফিল্ডে কাজ করাটা কম হচ্ছে, আমি যে দেখতে পাই যে এরা ফিল্ডে কাজ করার আসলে অপরচুনিটি কম, তো কিন্তু করতে পারলে বা করার সুযোগ করে দিতে পারলে বিভিন্ন সংগঠনকে। এখন আচ্ছা শুনো, আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে আমাদের ইউনিভার্সিটিগুলোর সাথে আমরা চাই আসলে যে ইয়ে করতে, যে আমরা চাইলো যে ইউনিভার্সিটিতে বিভিন্ন এমইউ তে চলে যেতে, যে ইউনিভার্সিটি কাজ করুক, আমরাও ফ্যাসিলিটেশন বাড়াইতে চাই। আমিও এটা নিয়ে কাজ করতে চেষ্টা করতেছি আর কি, যে এটাকে আমাদের এখানে আরো ফ্যাসিলিটেশন বাড়ানো যায় কি, যে ইউনিভার্সিটি মনে করো যে লং টার্ম কাজ করবে, 3 মাস, একটা ছেলে 3 মাস থেকে কাজ করবে তার ইচ্ছা করবে, হ্যাঁ, একদম 3 মাসই করবে, বা একটা দরকার 10 জন 20 জন এসে 7 দিন কাজ করবে, সেই ব্যবস্থা করা, হ্যাঁ, বা ইউনিভার্সিটি সম্মেলন করা, সেমিনার করা, শুধু দেশে না বিদেশে একসাথে কাজ করবো, সেই সুযোগগুলো আমরা পিঠাছড়া চেষ্টা করতেছি করার, এবং আশা করি আমাদের হয়তো বা খুব দ্রুত আমরা করতে পারি। এবং যে ফিল্ডে যদি কাজ করার সুযোগগুলো করে দেওয়া উচিত আমার মনে হয়। শুধু পিঠাছড়া তো খুবই ছোটখাটো ওইভাবে বলতে গেলে, বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ক্ষেত্রে WCS বলো, আইসিএন বলো, ওদের তুলনায় আমরা অনেক ছোটখাটো একটা অর্গানাইজেশন, হ্যাঁ, তো সবাই আসলে ফিল্ডের কাজগুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। এবং এই যে ইউনিভার্সিটি তোমাদের মতো যারা আছো, এদেরকে যদি অনেক বেশি প্রায়োরিটাইজ করা যেত, অপরচুনিটি তৈরি করা যেত ফিল্ডে। সবকিছু তার ল্যাবে হয় না, ঠিক না? সবকিছু তো একটা অংশ ল্যাবেই কাজ করবে সারা জীবন, এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি, এটা দরকার। একটা অংশ আবার কিন্তু ফিল্ডে কাজ করবে, হ্যাঁ, তবে ফিল্ডে কাজ করার লোকের বড় অভাব। এটা কারণটা আমি বুঝি যে ফিল্ডে কাজ করার জায়গা নাই, মানে প্রতিকূলতা বেশি, হ্যাঁ, যে বাইরের দেশে কেন ফিল্ডে মানুষ কাজ করে, কারণ হচ্ছে প্রতিকূলতাটা কম, ওখানে কাজ করার মজা আছে, ওখানে তারা ভালো একটা এই ধরো কাজের মধ্যে তোমার ইয়ে থাকতে পারে, কারণ কোনো যদি তোমার শুধু কাজ তো শুধু স্যালারি না, স্যালারির বাইরেও একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, হ্যাঁ, ওটা লাগবে, ওই ক্ষুধাটাও পূরণ করতে হবে। স্যালারি তো অবশ্যই লাগবে, বেতন তো লাগবে, ওটা পাশাপাশি ওটা লাগবে, ওই জায়গাটা আমাদের দেশে কম, এটা করতে হবে। এবং এটা যদি করে দেখবো অটোমেটিক বাংলাদেশে অনেক জায়গায় অনেক জীবনই আমরা ফিরে পাবো। জটিল একটা প্রশ্ন করতে যাচ্ছি, যে মানে পিঠাছড়ায় মেয়েদের জন্য যদি কাজ করতে চাই ইন্টার্ন হিসেবে, সেক্ষেত্রে নিরাপত্তা কতটুকু, মানে এখন নিরাপত্তা আমাদের এখন নিরাপত্তা আসলে কখনোই ইস্যু ছিল না।
নিরাপত্তা কখনো ইস্যু না, নিরাপত্তা আমাদের এখানে বেশ ভালো। যেটা সমস্যা ছিল যে, যেমন ধরো আমি মেয়েরা আসলে ওখানে গ্রামে যেটা কথা উঠে, ঠিক না, গ্রাম যেতে থাকে, হ্যাঁ, ওটা কথা উঠে। এখন তো আর আমাদের অবস্থা কি, এখন হচ্ছে আমাদের অনেকগুলো স্টাফ আছে। আগে ছিল কি, একটা মেয়ে কাজ করলে কে আছে, আমি একা থাকি ধরো, একটা মেয়ে এসে কাজ করলে তখন অনেকগুলো কথা হবে। গ্রামের যেটা হয় বাংলাদেশের খুব সহজ, ওরা সহজভাবে এটা ট্যাগিং করা যায়, ইজি। তো এখন আর সেই পরিবেশ নেই, এখন একটা মেয়ে এসে কাজ করতে চাইলে সেও পারবে, কারণ এখন আমাদের এখানে আরো স্টাফ আছে। হ্যাঁ, সহজ হয়ে গেছে। থ্যাংক ইউ ভাইয়া। সত্যি বলতে আমি এখন দেখতেছি লাইভ স্ক্রিনে আমাদের 1 ঘন্টা পার হয়ে গেছে। অনেক সময় গেছে। সত্যি বলতে ইন্টারেস্টের জায়গা যখন পাওয়া যায় তখন সত্যি আমার মনে হয় অনেক বেশি কথা বলা যায়। আর জীববৈচিত্র্য বিষয়টা, প্রকৃতি নিয়ে বিষয়টা এরকমই হয়তো বা, হ্যাঁ, দীর্ঘক্ষণ কথা বলার জায়গা আছে। তো ভাই আমরা শেষ করে দিব, আমরা চাচ্ছি লাস্ট একদম সর্বশেষ কোয়েশ্চেন, সেটা হচ্ছে এত বছরের পরিশ্রম ও ঝুঁকির পর আপনার কাছে সফলতার কি মানে রাখে? তরুণ সংরক্ষণ কর্মীদের উদ্দেশ্যে আপনার বার্তা, যারা কাজ করতে চায় তরুণ। আমার কাছে মনে হয় আসলে যার যেটা প্যাশন আছে, হ্যাঁ, প্যাশন থেকে কাজটা আসলে সবকিছু আমরা সবসময় দেখতে পাই না, বা অনেক সময় দেখতে পাবো। যেমন ধরো আমরা যখন সবাই কাজ করি, আমরা মনে করো কোনো একটা অ্যাঙ্গেলে কাজ করা শুরু করি। আমি ভাবলাম যে আমি শুধু, ধরো তুমি কাজ করছো, তোমার একটা ভালোবাসা হচ্ছিল যে মনে করো লজ্জাবতী বানানো, তোমার ভালোবাসা, ধরে নাও তুমি ওর জন্য কাজ করে যাচ্ছ। এখন তুমি ভাবছো কি লজ্জাবতী বানর তো পারছে না, মনে করো তোমার একটা মনে হচ্ছে, তোমার মনে ইয়ে লাগছে 2 বছর কাজ করলাম, লজ্জাবতী বানর তো পারছে না। কিন্তু তোমার অজান্তেই লজ্জাবতী কাজ করছো বলেই লজ্জাবতী বানরের যে হোস্ট প্ল্যান গুলো অটোমেটিক বেড়ে যাচ্ছে। তোমার কিন্তু আসলে সফলতা আছেই, সাকসেস আছেই, অলওয়েজ এ সাকসেস। হ্যাঁ, ওটা দেখতে যখন পাবো না আমাদের কাছে, খুবই, এটা হলো আমার কাছে আমার সবচেয়ে বেশি অনুপ্রেরণা আমার জীবনের। যে যখন যে কাজটা আমরা করি ওটা হয়তো পাই না, কিন্তু এর বাইরে যদি আর 3-4টা জিনিস পাই, যে ওইটা যদি আমরা খেয়াল রাখি তাহলে যে এমনি আমরা অল টাইম উইনার, সবসময় উইন করে যাচ্ছি। না, আমার কাছে সবসময় মনে হয় আমি উইন করতেছি, আমি কখনোই পিছাচ্ছি না, সবসময় উইন করছি। মানে আমি ধরো আমি চাই হলো, মনে করো একটা বাটারফ্লাই আমি বাঁচাতে চাই, ধরো খুব ভালো লাগে আমার, আমি তাকে তার জন্য চেষ্টা করছি বাটারফ্লাইটা পারবো। হ্যাঁ, এখন ওই বাটারফ্লাই বাড়াইতে আমি কি করবো? বাটারফ্লাই সংরক্ষণ করতে হবে না, আমাকে লাগবে কি, ওই ক্যাটারপিলারটা কি খায়, তাহলে আমার কি লাগবে, মনে করো লাইম বাটারফ্লাই ধরো, তাহলে আমার লাইম জাতীয় গাছগুলো লাগাইতে হবে, রাখতে দিতে হবে জঙ্গলে, তাহলে তো হবে। তো অটোমেটিক ওই লাইম জাতীয় গাছগুলো আবার খাওয়ার জন্য আরো অন্যান্য প্রাণী আছে। তো অটোমেটিক সফলতা অনেক লম্বা, আমরা তো দেখতে পাই না, আমরা মোটা থেকে মনে হচ্ছে আমাদের নর্মাল চোখে আমরা দেখতে পাই না যে আসলে শুধু একটা বাটারফ্লাই, কিন্তু না, আসলে এটা চেইন। একটা কারণে অনেক ইকোসিস্টেম, অনেক পরিবর্তন তৈরি হয়ে যায়, এবং সবগুলোই পজিটিভ পরিবর্তন। তো এটা আমার জীবনে মনে হয় আমার সবচেয়ে বেশি মনে পড়ে। আমি চাই যে আসলে মানুষের এই জায়গাটায়, যারা ইয়াং জেনারেশন আছে, যে এই ওই জায়গার অনুপ্রেরণা যদি পাওয়া যায় তাহলে আসলে পরিবর্তন অটোমেটিক হয়ে যায়। ফলটা একদম ডিরেক্ট ফল সবসময় পাওয়ার চিন্তা না করে, হ্যাঁ, তার বাইরে অনেকগুলো ফলাফল আসলে পাওয়া যায়। খুবই চমৎকার। সত্যি বলতে আমরা ছোট থেকে পড়ে এসেছি খাদ্য জাল, ইকোসিস্টেম, এসব নিয়ে আপনার থেকে বাস্তব একদম অভিজ্ঞতা আমরা নিতে পারলাম। হ্যাঁ, আজকের এই সময়টা খুবই ভালো কাটলো। ধন্যবাদ রাসেল ভাই, আমাদেরকে সময় দিয়ে আপনি আপনার যে ব্যস্ততম সময় তার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনার অভিজ্ঞতা, চিন্তাধারা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমরা এখন শেষ করে দিব। হ্যাঁ, ধন্যবাদ। তো আবারও দেখা হবে নতুন আরেকটি পর্বে নতুন বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং শুভরাত্রি। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদেরকে ধন্যবাদ অনেক। আশা করি তোমাদের সাথে আরো বেশি আমরা কাজ করতে পারবো একসাথে। আর সবাইকে সেই অনুপ্রেরণা নিয়ে সবাই যেন থাকতে পারে। তোমাদের থেকে আমাদের আসলে আশা ভরসা অনেক বেশি। সেভাবে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।